কিন্তু গোলাম আজম যদি আসলে এতই সম্মানিত একজন ব্যক্তি হতো বাংলাদেশের ইতিহাসে, তাহলে ১৯৮১ সালের ১ জানুয়ারি মানে স্বাধীনতা যুদ্ধের ১০ বছর পরে এসে গোলাম আজমকে আসলে বাইতুল মোকাররমের সামনে জুতা পেটা খাইতে হইতো না। রাজাকারের আমলনামায় আমরা আসলে এটাই দেখানোর চেষ্টা করেছি, সেই সময়কার জামাতে ইসলামীর যে মুখপত্র ছিল দৈনিক সংগ্রাম, সেখানেই তারা আসলে কিভাবে জিনিসগুলো পোর্ট্রে করেছে, তাদের নিজেদের স্বীকারোক্তি। গোলাম আজমের মতো স্বীকৃত যারা যুদ্ধাপরাধী রয়েছেন তাদেরকেও বর্তমানে এক্সঅনারেট করার একটা কন্টিনিউয়াস চেষ্টা আমরা দেখছি। লাইক ২৩টা লাশ নারী এবং শিশুদের সহ পড়ে আছে অর্ধগলা, ওইগুলো আর কি নিয়ে গেছে এবং ৪ জন ছাত্রের খুলি উনি দেখতে পাইছেন এবং প্রত্যেকটা সিঁড়িতে প্রত্যেকটা রুমে উনি রক্তের দাগ পাইছেন। যে এই রাজাকার বাহিনী তৈরি করার যে মোটিভেশন বা এই তৈরি করার যে আইডিয়াটা, সেটা আসলে মানুষজন কোত্থেকে পাইলো বা পাকিস্তানি সেনাবাহিনী কোত্থেকে পাইলো? মানে শর্মিলা বোস যে কাজটা করছে সেটা হইতেছে সে ফর সাম আননোন রিজন সে হইতেছে গণহত্যার সংখ্যা হিসাব করতে গেছে হইতেছে হামদুর রহমান কমিশনের রিপোর্ট থেকে। সে হইতেছে দাবি করতেছে ২৬,০০০ মানুষ মারা গেছে, উইচ ইজ লাইক আমি অ্যাজ এ রিসার্চার আমি হচ্ছে গিয়ে শেখ হাসিনার কাছে যাইতেছি, শেখ হাসিনার গিয়ে বলতেছি ভাই আপনি কয়টা মানুষ মারছেন জুলাই? শেখ হাসিনা কইছে ভাই আমি তো মানুষ মারি নাই, ৫০টা মারা গেছে। এই যে গেরিলা বাহিনীর যেই জায়গাগুলো কন্ট্রোল করা, এটা কখনোই আপনি করতেই পারতেন না যদি আপনার এই চাষা ভুষারা এবং এই লোকাল মানুষগুলো যুদ্ধটাতে পার্টিসিপেট না করতো। ফর এক্সাম্পল ভাসানী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি যে ১৯৭০ সালের নির্বাচনে যান নাই, এটা নিয়েও এখন অনেক মানুষজন হচ্ছে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করতে থাকেন মাওলানা ভাসানীকে। কিন্তু মাওলানা ভাসানী একেবারে শুরু থেকে বলতেছিলেন যে আমাদের ভোটের আগে ভাত দরকার। শেখ হাসিনা পালানোর পরে না আমাদের কাছে একটা খুবই বড় সুযোগ ছিল যে এই যে ন্যারেটিভটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিগত অনেকগুলো বছর ধরে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছে যে মুক্তিযুদ্ধ কেবল শেখ পরিবারেরই এবং মুক্তিযুদ্ধ কেবল তাদেরই এবং বাংলাদেশের আপামর জনসাধারণের কোনো স্টেক এখানে নাই, সেই জিনিসটা যে কত বড় মিথ্যাচার এটা আসলে প্রমাণ করার সুযোগ ছিল আমাদের এইবারের বিজয় দিবসের উদযাপন ধরে, এইবারের ডিসেম্বর ধরে এবং এইবারের মুক্তিযুদ্ধের সেলিব্রেশনটা ধরে। কিন্তু সেটা না করে আমরা আসলে পুরোটা সময় জুড়েই কি দেখতেছি, আমরা পুরোটা সময় জুড়েই শেখ হাসিনা পালানোর পর থেকে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই এখন পর্যন্ত আমরা পুরোটা সময় ধরেই দেখতেছি যে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে বিকৃত করার চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা গোলাম আজমের বাংলাদেশে কি পরিমাণ অবদান এবং গোলাম আজমের ঐতিহাসিকভাবে গোলাম আজম কতটা গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধাদের এবং শহীদের সংখ্যার যে ইতিহাস সেটা বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেক্সুয়াল ভায়োলেন্সের যে ইতিহাস, ওয়ার ক্রাইমের যে ইতিহাস সেটা বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু গোলাম আজম যদি আসলে এতই সম্মানিত একজন ব্যক্তি হতো বাংলাদেশের ইতিহাসে, তাহলে ১৯৮১ সালের ১ জানুয়ারি মানে স্বাধীনতা যুদ্ধের ১০ বছর পরে এসে গোলাম আজমকে আসলে বাইতুল মোকাররমের সামনে জুতা পেটা খাইতে হইতো না। সেই জায়গা থেকে আসলে এই যে ইতিহাস বিকৃতির চেষ্টা এবং এই ইতিহাস বিকৃতির রোধের জন্য বাংলাদেশ সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের কিংবা বিভিন্ন জায়গার প্রশাসনের কোনো প্রকার উদ্যোগ আসলে আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারছি না। সেই জায়গা থেকে আসলে আমাদের মনে হয়েছে যে এইবারের যে বিজয় দিবস, সেই বিজয় দিবসকে কেন্দ্র করে এই ইতিহাসগুলো তুলে আনা কতটা গুরুত্বপূর্ণ, যে মুক্তিযুদ্ধের সময় অ্যাট্রসিটিসগুলো, সেক্সুয়াল ভায়োলেন্সগুলো, জেনোসাইডগুলো আসলে কিভাবে হয়েছে এবং সেইটার সংখ্যাগুলো আসলে এখন বিকৃতির চেষ্টাটা কেন করা হচ্ছে এবং সেই সময়কার আসলে শেখ পরিবারের বাইরের ন্যারেটিভটা, অর্থাৎ সাধারণ জনগণের যেই অবদান, সাধারণ জনগণের যেই স্টেক, সেটা আসলে কীরকম ছিল সেটা দেখানো আসলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আসলে আমাদের যে এক্সিবিশন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে এখনও, রক্তের দলিল ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে, সেটা আসলে আয়োজন করা। এই এক্সিবিশনে আসলে আমাদের বেশ কয়েকটা সেগমেন্ট আছে। সেই সেগমেন্টের মধ্যে একটা সেগমেন্ট হচ্ছে রাজাকারের আমলনামা, একটা সেগমেন্ট হচ্ছে গণহত্যার সাক্ষ্য, আর একটা সেগমেন্ট হচ্ছে আমাদের অপূর্ণ গণযুদ্ধ, যেটা আসলে এখন পর্যন্ত চলমান। রাজাকারের আমলনামায় আমরা আসলে এটাই দেখানোর চেষ্টা করেছি, সেই সময়কার জামাতে ইসলামীর যে মুখপত্র ছিল দৈনিক সংগ্রাম, সেখানেই তারা আসলে কিভাবে জিনিসগুলো পোর্ট্রে করেছে, তাদের নিজেদের স্বীকারোক্তি, যে এই জায়গায় অমুক জায়গায় এতজন ভারতীয় চর হত্যা করা হয়েছে, এই জায়গায় এতজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করা হয়েছে, আটক করা হয়েছে, তাদের নিজেদের যেই স্বীকারোক্তি, তাদের নিজেদের মুখপত্রে, সেটাকে সোর্স ধরে আসলে আমাদের আগানোর চেষ্টা, আমাদের আসলে
রাজাকারের আমলনামা দেখানোর একটা চেষ্টা আমরা করেছি। রাজাকারের আমলনামায় আমরা প্রধানত সোর্সিং করেছি তাদের সেই সময়কার যে মুখপত্র ছিল দৈনিক সংগ্রাম, সেখান থেকে। এবং এই বিষয়টা নিয়ে এই এক্সিবিশনের জন্য পুরো সোর্সিং এবং রিসার্চের যেই কাজটা সেটা করেছেন রিয়াদুস সালেহিন জাওয়াত। তো আমরা আসলে তার থেকেই আসলে শুনতে পারি যে পুরো বিষয়টাতে সে আসলে কি কি পেয়েছে এবং কোথায় কোথায় কি কি আসলে আরো বেশি অ্যাড করা যেত। আচ্ছা, সো রাজাকারের আমলনামার পুরো প্রদর্শনীটার মধ্যে আমাদের প্রথম উদ্দেশ্য যেটা ছিল সেটা ছিল হচ্ছে খুব স্পষ্ট। আমরা 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দৈনিক সংগ্রাম, তখনকার যে জামাতের মুখপত্র ছিল, সেই জামাতের মুখপত্র আসলে কী ধরনের খবর তৈরি করেছে, কী ধরনের নিউজ করেছে, সেটার উপর ভিত্তি করেই আমরা আসলে রাজাকারের আমলনামা পার্টটা বা সেগমেন্টটা আমরা হচ্ছে তৈরি করার চেষ্টা করেছি। এবং এইখানে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মোটিভেশন ছিল সেটা হচ্ছে দুইটা। প্রথম মোটিভেশনটা হচ্ছে জামাত যেটা সবসময় দাবি করে যে জামাত গণহত্যার জন্য বা পাকিস্তান এক রাখার জন্য তারা হচ্ছে রাজনৈতিক সমর্থন দিয়েছে, কিন্তু তারা গণহত্যার সাথে কোনোভাবে জড়িত ছিল না। এই ক্লেইমটার সবচেয়ে বড় যে ঝামেলা সেটা হচ্ছে যে যখনই কোনো গণহত্যা হয় দুনিয়াতে, যে কোনো গণহত্যার গণহত্যা তো আসলে আকাশ থেকে পড়ে না। আপনার গণহত্যার জন্য একটা ভূমি প্রস্তুত করতে হয়, একটা প্রেক্ষাপট প্রস্তুত করতে হয়, এবং ওই ভূমি এবং প্রেক্ষাপটটা প্রস্তুত করতে হয় বিভিন্ন ধরনের রাজনৈতিক বয়ানের মাধ্যমে। সো এই রাজনৈতিক বয়ানটা জামাত ইসলামী কীভাবে তার নিজের জায়গা থেকে, তার নিজের সংবাদপত্রের মাধ্যমে তৈরি করেছে সেটা ডকুমেন্ট করা আমাদের একটা বড় উদ্দেশ্য ছিল। দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে রাজাকার বাহিনীর সাথে বা আল বদর বা আল শামস বাহিনীর সাথে জামাত ইসলামের যে কানেকশন আছে বা জামাত ইসলামের যে সম্পর্ক আছে সেটা বর্তমানে মিনিমাইজ করার একটা চেষ্টা করা হচ্ছে। এমনকি গোলাম আজমের মতো স্বীকৃত যারা যুদ্ধাপরাধী রয়েছেন তাদেরকেও বর্তমানে এক্সঅনারেট করার একটা কন্টিনিউয়াস চেষ্টা আমরা দেখছি। সো এই ব্যাপারটার মধ্যে বা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের যে প্রচেষ্টাটা ছিল সেটা হচ্ছে জামাত ইসলামের মুখপাত্র আসলে রাজাকার বা এই স্বাধীনতা বিরোধী যে শক্তিগুলো ছিল তাদেরকে কিভাবে কভার করছে, তাদেরকে কীরকম মিডিয়া অ্যাটেনশন দিচ্ছে, এবং জামাতের যেই সকল নেতারা আছেন সেই নেতারা আসলে কী ধরনের কথাবার্তা বলছেন। এটা ছিল আমাদের রাজাকারের আমলনামার মধ্যে তুলে আনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ব্যাপার। এবং যখনই আমরা কোনো এই ধরনের অ্যাট্রোসিটির কথা বলি, যেই ধরনের অ্যাট্রোসিটিতে এত মানুষের মৃত্যু হয়, 30 লক্ষ মানুষের মৃত্যু হয়, কিংবা 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়, এই ধরনের বিশাল অ্যাট্রোসিটিতে আসলে ডকুমেন্টেশনের অনেক বড় একটা অভাব থাকে, যেই কারণে পরবর্তীতে বা বর্তমান সময়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করা হয় যে আসলে এত মানুষ কি আসলে মারা গিয়েছে কিনা, অথবা গণহত্যার সংখ্যাটা আসলে কত, অথবা সংখ্যাটা আদৌ খুব বেশি কিনা। সো এই গণহত্যার সিভিয়ারিটি নিয়ে যখন প্রশ্ন তোলা হয় সেটা নিয়েও আমরা এই যে সেই প্রদর্শনীর মধ্যে ডিল করার একটা বড় চেষ্টা করেছি। এবং সেইখানে আমাদের একটা সেগমেন্ট ছিল গণহত্যার সাক্ষ্য। সেই সেগমেন্টটার কাজ করেছে জাহিদ। সো জাহিদ হোসেনকে আমি এখন একটু কথা বলার সুযোগ দিতে চাই গণহত্যার কী কী ডকুমেন্টেশন পাওয়া গিয়েছে সেইগুলো নিয়ে। আচ্ছা, এখন প্রথমে একটা কথা আসে যে অ্যাকচুয়ালি পাকিস্তানি সেনাবাহিনী খুব বেশি অ্যাট্রোসিটি চালাইছে কিনা, ঠিক আছে, বা এটাকে আমরা গণহত্যা বলতে পারি কিনা। এই নিয়ে এখন 24 পরবর্তী প্রেক্ষাপটে এই আলাপটা আরও বেশি জোরে উঠছে। আরও একটা আলাপ উঠছে যে হচ্ছে অ্যাকচুয়ালি কি 30 লক্ষ মানুষ মারা গেছে কিনা, তারপর হচ্ছে 2 লক্ষ নারী কি আসলেই ধর্ষিত হয়েছে কিনা। এখন বিষয়টা হচ্ছে, আমি যদি জাতিসংঘের জেনোসাইড কনভেনশনের দিকে তাকাই তাহলে ওদের আর্টিকেল 2 যেই ঘটনাগুলো ঘটলে আমরা একটা ঘটনাকে জেনোসাইড হিসেবে আখ্যায়িত করতে পারি, তো সেই হিসাবে ওরা যেটা বলতেছে যে কিলিং মেম্বার্স অফ এ পার্টিকুলার গ্রুপ। ওকে, আমি সিস্টেমেটিক্যালি কিল করতেছি, আমি হচ্ছে কজিং সিরিয়াস বডিলি অ্যান্ড মেন্টাল হার্ম। ওকে, দেন হচ্ছে calculated physical destruction in partial or in whole part of a community, and finally preventing birth in a group, okay, or forcibly transferring children from their parent communities. So এখন যদি আমি 71-এর কাহিনীগুলোর দিকে তাকাই আমি আসলে প্রত্যেকটাই দেখতে পাবো এখানে। সো এখানে যদি আমার 15 লক্ষ মানুষও মারা যায় আর হচ্ছে 1 লক্ষ মানুষও মারা যায়, যেটা কিনা হচ্ছে সর্বনিম্ন বলা হয় হচ্ছে 3 লাখ। একাডেমিক সোর্স হিসাবে যদি আমরা দেখি তাহলে 3 লাখ সর্বনিম্ন প্রত্যেকটা সোর্সে, মধ্যম একটা সংখ্যা ধরা হয় 15 লক্ষ, এবং সর্বোচ্চ সংখ্যাটা ধরা হয় হচ্ছে 40 লাখের উপর।
সো সেই হিসাব যদি আমরা ধরি তাহলে এখানে অবভিয়াসলি একটা জেনোসাইড হয়েছে। অ্যান্ড বিষয়টা আসলে খুব কঠিন কিছু না, আপনি জাস্ট দেখেন হচ্ছে আপনার এলাকায় কতগুলো বধ্যভূমি আছে, কতগুলো সেখানে মানুষ মারা গেছে, এটাই যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি অনেকখানি নাম্বারের হিসাবটা মিলাই ফেলতে পারেন। যদি সোর্সের হিসাব করেন তাহলে হচ্ছে আপনি আরজে রামেলের বইটা, যেটা কিনা মানে পৃথিবীর ইতিহাসে ঘটে আসে এখন পর্যন্ত, মনে হয় ওনার বইয়ে তখন স্ট্যাটিক্স অফ ডেমোসাইডে উনি 30টার মতো জেনোসাইডের একটা কভার করছেন। সেখানে 8 নম্বর চ্যাপ্টার উনি পাকিস্তানে সংগঠিত এই গণহত্যা নিয়ে এসে আলাপ করছেন। ওনার প্রত্যেকটা চ্যাপ্টারে উনি আসলে নিজের কোনো ইন্টারপ্রিটেশন দেন নাই। উনি যে কাজটা করছেন উনি হচ্ছে সবগুলা নাম্বারকে ফ্যাকচুয়ালি হিসাব করছেন। ধরেন হচ্ছে উনি একটা এলাকায় গেছেন, উনি এলাকায় গিয়ে বলছেন যে আসলে এখানে এই মাসে কতজন মানুষ মারা গেছে। সো এখানে 4 রকম সোর্স 4টা নাম্বার দিছে। সো উনি হচ্ছে প্রত্যেকটা থেকে একটা মাসিক সংখ্যার একটা হিসাব করছেন। ওকে, দেন উনি ওটা হচ্ছে লেগে আরও ফ্যাকচুয়াল হিসাববাতি করছেন, যেগুলো কতগুলো মানুষ কতগুলো কঙ্কাল পাওয়া গেছে অ্যান্ড এভরিথিং এসব নিয়ে। সো ওনার হিসাবে উনি যে নাম্বারটা পাইছেন সেটা হচ্ছে একদম মিডলে ধরলেও 15 লক্ষ, এবং সর্বোচ্চ যদি আমি ধরি তাহলে হচ্ছে 30,03,000 মানুষ মারা গেছে। নিউ ইয়র্ক টাইমসে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে জুলাই মাসে তারা বলতেছে যে বাংলাদেশে লাইক 10 লক্ষের মতো মানুষ মারা গেছে। ওকে, সো এই হিসাবগুলোর বাইরেও আরেকটা হিসাব থাকে যে হচ্ছে লাইক সিরিয়াস বডিলি অ্যান্ড মেন্টাল হার্মের দিকে যদি আমরা তাকাই। সো এটা তো শুধুমাত্র নাম্বারের বিষয় না, এটা মানুষের এক্সপিরিয়েন্সের বিষয়, যে তারা ওই সময় কী এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে। সো এখানে সবাই যেই নিবন্ধটা নিয়ে কথা বলে যে সানডে টাইমসের অ্যান্থনি মাসকারেনাসের জেনোসাইডে, সো সেখানে সে শুরুই করছে এমন একটা কাহিনী দিয়ে যে হচ্ছে র্যান্ডম একটা মানুষ সে পাকিস্তানি আর্মির সামনে পড়ে গেছে এবং সে হচ্ছে জানের ভয়ে দৌড় দিছে, এবং ওইখানকার আর্মি কমান্ডার অ্যান্থনি মাসকারেনাসকে বলতেছে যে আপনি আসেন, আপনি প্রথম এগুলো দেখতেছেন, আপনি অনেক প্যারা খাইতেছেন, তাই হচ্ছে গিয়ে আমরা ওই লোকটারা আপনার সামনে মারতাছি না, আপনার সামনে আমরা জেরা করতেছি। হ্যাঁ, তখন অ্যান্থনি মাসকারেনাস বলছে যে ওরা কেন মারতেছেন, বলে যে ওই লোকের নাম আব্দুল বারি। ওকে, সো বলে যে এ তো হিন্দু হইতে পারে, এ হিন্দু হইতে পারে, আওয়ামী লীগ হইতে পারে, এ মিসক্রিয়েন্ট হইতে পারে, ও তো আমার সামনে স্বীকার করবে না। সো সহজ সলিউশন কি, মাইরা ফেলানো। ওকে, সো এইভাবে যে একটা সিস্টেমেটিক গণহত্যার মধ্যে দিয়ে গেছে, এবং আমরা এখানে যেই কথাটা ওইখান থেকে তুলে আনছি অ্যান্থনি মাসকারেনাস প্রবন্ধ থেকে, যে উনি বলতেছেন উনি ইকবাল হল মানে এখনকার জহুরুল হক হলে উনি গেছেন, যা দেখছেন হতেছে গিয়া লাইক 23টা লাশ নারী এবং শিশুদের সহ পড়ে আছে অর্ধগলা, ওইগুলো আর কি নিয়ে গেছে, এবং 4 জন ছাত্রের খুলি উনি দেখতে পাইছেন, এবং প্রত্যেকটা সিঁড়িতে প্রত্যেকটা রুমে উনি রক্তের দাগ পাইছেন। ওনারা ওই এলাকার মানুষজন বলছে যে এই যে মহিলা আর শিশুগুলারে নিয়ে যাওয়া হয়েছে, এরা হচ্ছে 25 মার্চ থেকে আর কি এখানে তাদের লাশগুলো পচতেছিল। তারা হচ্ছে পাশের একটা হিন্দু বস্তিতে আসছিল, তারা হচ্ছে এখানে আশ্রয় নিছিল, তাদেরকে পাইছে আর্মি, তাদেরকে জাস্ট মাইরা ফেলানো হয়েছে। সো এই হিসাবগুলা যখন আমরা দেখি তখন তো আমার যে জেনোসাইড কনভেনশনের যে আর্টিকেল 2 এগুলো তো প্রত্যেকটারই ফিল আপ করতেছে। এমন সব কাহিনী এখানে উঠে আসছে মানে মানুষের রিসার্চে। যদি ব্রাউন মিলারের দিকে তাকাই, ব্রাউন মিলারের যে বইটা এই এগেনস্ট আওয়ার উইল, ওখানে উনি খাদিজা নামের 13 বছরের একজনের কথা বলছে, যারা কিনা পাকিস্তান আর্মি তুলে নিয়ে গিয়ে রিপিটেডলি ধর্ষণ করছে। ঠিক আছে, তারপরে পাকিস্তান লেমার্স নামে একটা প্রবন্ধে যেটা তুলে আসছে যে একটা 11-12 বছরের বাচ্চা সে পাকিস্তান আর্মির কাছে বলতেছে যে হচ্ছে আমি মুসলমান, আমার খাটের মধ্যে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ থাকা একটা মানুষের তোমরা ধর্ষণ করো না। পাকিস্তান আর্মি যেটা করছে, কোরআন শরীফটা সরাইছে খাট থেকে, তারপর তারা ধর্ষণ করছে। ওকে, একই প্রবন্ধে আরেকটা বীরাঙ্গনার কাহিনী আসছে, যাকে কিনা হচ্ছে যার বিয়ে আসছিল ওই দিন। ওকে, পাকিস্তানের আর্মি আসছে বিকালে, একটা ওই ফ্যামিলির বাচ্চা ছেলে যে আসলো তারা নিয়ে গেছে, ছেলেটা অনেক ব্রিলিয়েন্ট ছিল, তারা আর কখনো ফেরত পাওয়া যায় না। পাকিস্তান আর্মি বলছে যে হইতেছে তারা আমরা সন্ধ্যায় দিয়ে যাবো। সন্ধ্যায় পাকিস্তান আর্মি ঠিকই আসছে, আয়সা ফ্যামিলি সবাইরা বাইর করছে, এই বাসর ঘরে ঢুকছে, ঢুকে ওই মেয়েরে রেপ করছে। 6 জন ছিল, একজন করে পালাক্রমে গেছে।
ওকে, সো এই কাহিনীগুলা আসলে ডিনাই করার কোনো উপায় নেই। এগুলা ডকুমেন্টেড কাহিনী, এগুলা আমাদের কী বলা হচ্ছে ফ্যাকচুয়াল গ্রাউন্ডওয়ালা কাহিনী। এগুলা কোনো বানানো সংখ্যা না, এগুলা কোনো বানানো ঘটনা না, এগুলা ইন্টারন্যাশনাল মিডিয়ার কভার করা জিনিস, এগুলা ইন্টারন্যাশনাল রিসার্চারদের কভার করা জিনিস। যেখানে কিনা আমরা দেখতে পাই যখন অস্ট্রেলিয়া থেকে ডাক্তার জেফ্রে ডেভিডস উনি আসছেন এই বীরাঙ্গনাদের অ্যাবর্শনের কাজ করতে এবং তাদের বডিলি হেলথ নিয়ে কাজ করতে, উনি বলতেছে যে আমি পাকিস্তান আর্মির সাথে কথা বলছি, তারা আমার জানাইছে যে এটা বিনাদি কস্তার বইয়ে এই ইন্টারভিউটা আর কি দিয়েছিলেন জেফ্রি ডেভিডস, যে উনি বলতেছে যে পাকিস্তান আর্মির সাথে আমি কথা বলছি, পাকিস্তান আর্মি আমাকে জানাইছে তারা যে টিক্কা খানের নির্দেশ আছে যে এদেরকে ধর্ষণ করে এদেরকে আমার মানে সাচ্চা মুসলমান বানাইতে হবে। সো এটা তো অবভিয়াসলি আমি হচ্ছে একটা কমিউনিটি, একটা গ্রুপের পুরো ডেমোগ্রাফি আমি চেঞ্জ করতে চাইতেছি, আমি একটা ডেমোগ্রাফি পুরো নাই করে দিতে চাইতেছি একটা গ্রুপের মধ্যে থেকে। সো এটা তো অবভিয়াসলি জেনোসাইড। সো এটার আর কি প্রমাণ আমার দেখাইতো, আই ডোন্ট নো। সো আচ্ছা, সো এইখানে আমাদের আরও একটা খুব গুরুত্বপূর্ণ সেগমেন্ট ছিল, সেটা হচ্ছে যে আমরা যখন মুক্তিযুদ্ধের গল্পটা বলি, সাধারণত আওয়ামী সেন্ট্রিক যে মুক্তিযুদ্ধের গল্পটা থাকে সেখানে মুক্তিযুদ্ধটা মোটামুটি এইরকম যায় যে 25শে মার্চ হচ্ছে গণহত্যা শুরু হয়, শেখ মুজিবুর রহমান হচ্ছে স্বাধীনতা ঘোষণা করেন এবং 16 ডিসেম্বর হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়। অর্থাৎ এই মাঝখানের যে 9 মাসের স্ট্রাগল, এই 9 মাসের স্ট্রাগলের ফল মানে কাজটা যারা করছেন, যারা আসলে এই সংগ্রামটার মধ্যে হাটে মাঠে ঘাটে থেকে যুদ্ধ করছেন, তাদের মধ্যে একটা বড় অংশ ছিলেন হচ্ছে বাংলাদেশের বামপন্থীরা। এবং বাংলাদেশের বামপন্থীরা স্বাধীনতার শুরু থেকে স্বাধীনতার পরবর্তী সময়েও তাদের যে স্ট্রাগল ছিল ইকুয়ালিটির জন্য, সমতার জন্য এবং শেষ দিন পর্যন্ত মানুষের অধিকারের জন্য, সেই অধিকারের জন্য সংগ্রামটা তারা একেবারে শেষ দিন পর্যন্ত কন্টিনিউ করে গেছেন। তো সেই সংগ্রামটা পোর্ট্রে করার জন্য আমরা হচ্ছে এই প্রদর্শনীতে আরেকটা সেগমেন্টের আয়োজন করেছি, সেটা হচ্ছে অপূর্ণ গণযুদ্ধ। এই অপূর্ণ গণযুদ্ধের সোর্সিংয়ের কাজটা বা রিসার্চের কাজটা মেইনলি করছে মিশকাত। সো মিশকাতকে আমি একটু আহ্বান জানাবো এই সম্পর্কে কিছু বলতে। আচ্ছা, মানে আওয়ামী ন্যারেটিভ যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসি, সেখানে আমরা দেখি যেটা মাত্র জাওয়াদ ভাই বললো যে পুরো ন্যারেটিভটাই হচ্ছে এরকম যে আওয়ামী লীগ শুরু থেকে যুদ্ধটা করছে, মাঝখানে 9 মাসের কি হয়েছে আমরা কিছু জানি না, এরপর 16 ডিসেম্বর হুট করে দেশ স্বাধীন হয়ে গেছে, এরপর পরের বছর 10ই জানুয়ারি শেখ মুজিব দেশে ফিরছে। কিন্তু এর আগে 1971-এর 25শে মার্চ হামলা হওয়ার আগে অনেক আগে থেকেই আসলে বাংলাদেশের যারা বামপন্থী রাজনীতি করে আসছে বা বাংলাদেশের যারা বাম ঘরানার লোকজন ছিল, তারা অনেকভাবেই অনেক সময় অনেক সম্মেলনে এই কথাটা বারবার বলছে যে পাকিস্তানের থেকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হওয়া ছাড়া এই অঞ্চলের মানুষের কোনোভাবেই মুক্তি হওয়া সম্ভব না। যেটা 1957 সালে কাকমারি সম্মেলনে মাওলানা ভাসানী খুব স্পষ্টভাবে বলছে যে তিনি পশ্চিম পাকিস্তান যদি এরকম করতে থাকে তিনি তাদেরকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবেন। এবং মাওলানা ভাসানীর খুবই র্যাডিক্যাল কিছু কথা আছে আর কি, যেগুলো আসলে র্যাডিক্যাল কিছু কাজ আছে আর কি, যেগুলো আসলে ওই সময়ে আর কেউ আসলে করে নাই, এবং যেগুলো আসলে শেখ মুজিবের স্তুতি এবং শেখ মুজিবের কাল্টের নিচে সেগুলো আসলে ক্রমাগত চাপা দিয়ে দেওয়া হয়েছে। চাপা পড়ে গেছে আমি বলবো না, চাপা দিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরেন 1900 কত সাল ছিল সেটা, 1968 সালে, হ্যাঁ 1968 সালে আপনার এটা কত ডিসেম্বর, 7ই ডিসেম্বর 1968 সালের 7ই ডিসেম্বর যখন হচ্ছে হরতালটা শুরু হবে, হরতাল শুরু হওয়ার আগে এটা হচ্ছে গণ অভ্যুত্থানের একদম আগে মাওলানা ভাসানী ছিলেন ওইখানে পল্টনে, ওইখানে হায়দার আকবর খান রণ ছিলেন, অনেকেই ছিলেন আরও। তো হরতালটা যখন শুরু হইলো তখন পশ্চিম পাকিস্তানের পুলিশ এবং আর্মি তারা এসে হচ্ছে যে সেখানে বাধা দিলেন, এবং মাওলানা ভাসানী যেটা করলেন তিনি সুন্দর মতো গায়ের চাদরটা বিছায় নামাজ পড়া শুরু করলেন। এখন খুবই স্বাভাবিক, নামাজের মধ্যে কেউ ব্যাহত করে নাই, কেউ হামলা করে নাই বা আটকায় নাই। এরপরে যখন নামাজ শেষ করে তিনি মিছিলটা নিয়ে সামনে আগানো শুরু করলেন, তখন একজন সৈনিক এসে তার সামনে যখন রাইফেলটা উঁচাইছে, মাওলানা ভাসানীর মতো একজন লোক তিনি জাস্ট রাইফেলটা হাত দিয়ে ধরে সরাই ফেলে বলছে খামোশ, এবং এরপরে উনি হরতাল নিয়ে আগাইছে। তো এই ধরনের যে ঘটনাগুলা, এবং এর আগেও, এটা তো গণ অভ্যুত্থানের আগে, এর আগে আইয়ুব খানের আমলে, যেমন ধরেন 1900 কত সাল ছিল সেটা, 1960-এর দশকে একটা সম্মেলনে পল্টন ময়দানে হয়েছিল সম্মেলনটা, এক্সাক্ট সালটা আমার মনে নেই। সেই সম্মেলনে মাওলানা ভাসানী একদম
জনসভা, লিটারালি মানুষজন গম গম করতেছে, সবার সামনে দাঁড়ায় প্রকাশ্যে বলছে যে আইয়ুব খানের 2 রান 2 দিকে টেনে ছিঁড়ে কুত্তাকে দিয়ে খাওয়াবো। এরকম একটা কথা আইয়ুব খানের সামরিক আমলে দাঁড়ায় মাওলানা ভাসানী হাজার হাজার মানুষের সামনে বলছে, এবং এই ইতিহাসগুলো আমরা কেউ জানি না। এবং এটাও শুধু মানে ইয়া না আর কি, শুধু মাওলানা ভাসানীর কথাও না। 1962 সালে, যেটাকে আমরা আসলে বলি যে ওই যে আইয়ুব বিরোধী যেই প্রথম আন্দোলন বা শিক্ষা আন্দোলন হিসেবে আমরা যেটাকে আইডেন্টিফাই করি, 62 সালের যে ঘটনাটা, 62 সালের ওইটাও শুরু হয়েছে এইভাবে যে তখন ছাত্র ইউনিয়নের লোকজন হচ্ছে যে প্রকাশ্যে ছিল না, বা ছাত্র ইউনিয়নের প্রকাশ্য কোনো কমিটি ছিল না, কিন্তু 4টা ছাত্র সংগঠন, ছাত্র শক্তি, ছাত্র ইউনিয়ন হিসেবে তখন যারা পরিচিত ছিলেন, হায়দার আকবর খান রণ এবং আরও অনেকজন, তারপরে হচ্ছে এনএসএফ এবং আরেকটা ছিল হচ্ছে ছাত্রলীগ, হ্যাঁ, এই 4টা ছাত্র সংগঠন মিলে আলোচনা করে পরের দিন হচ্ছে যে সামরিক শাসন বিরোধী মিছিল বের করে, এবং ওইটা ছিল সামরিক শাসন বিরোধী প্রথম মিছিল। সামরিক শাসন বিরোধী প্রথম মিছিল এবং প্রথম জনসভায় বক্তৃতা ওইটাই ছিল সামরিক শাসনের বিরুদ্ধে, এবং এই ইতিহাসগুলো কিন্তু আমরা কেউ জানি না। এবং এরপরে 1968 সালেই সিরাজ শিকদার এটা খুব প্রকাশ্যে বলেন, ইস্ট বেঙ্গল ওয়ার্কার্স মুভমেন্ট ছিল তখন সিরাজ শিকদারের পার্টি, যেটা পর্যায়ক্রমে পরবর্তীতে সর্বহারা, হ্যাঁ, পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন, যেটা পরবর্তীতে সর্বহারা পার্টিতে আসলে পরিণত হয়। তো সেইখান থেকে সিরাজ শিকদার এটা বলেন যে পূর্ব পাকিস্তানের বা পূর্ব বাংলার লোকজনের পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া ছাড়া কোনো উপায় নাই। এবং 1971 সালের 2 মার্চ, 2রা মার্চ, 25শে মার্চ তো হইতেছে যে হামলাটা হয়, তাই না, কাল রাত্রি। 2রা মার্চ সিরাজ শিকদার শেখ মুজিবকে একটা চিঠি পাঠায়, আওয়ামী লীগকে একটা চিঠি পাঠায়, যেখানে তিনি হইতেছে এটা খুব স্পষ্টভাবে বলেন, যেটা আমাদের প্রদর্শনীতেও আমরা এটা দেখাইছি, খুব স্পষ্টভাবে বলেন যে যদি শেখ মুজিব সশস্ত্র সংগ্রাম শুরু না করেন এবং যদি শেখ মুজিব আসলে পশ্চিম পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন হওয়ার যেই প্রসেস সেটা শুরু না করেন, তাইলে পূর্ব বাংলার জনগণ তাকে কখনোই আসলে ক্ষমা করবে না। খুবই এক্সপেক্টেড, শেখ মুজিব সেই যেটা আসলে অ্যাকসেপ্ট করেন নাই, সেটা উনি আসলে এড়াই গেছেন, এবং পরবর্তীতে 25শে মার্চ থেকে তো কাহিনী বাকিটাকে আমরা জানি আর কি। এবং এইটা তো গেল 25শে মার্চের আগে। যখন যুদ্ধটা শুরু হয়েছে, যুদ্ধটা শুরু হওয়ার পর এই পুরো 9টা মাস আওয়ামী লীগের প্রচুর নেতা, প্রচুর কর্মী তারা আসলে ভারতে চলে গেছেন, তারা ভারতে গিয়ে ট্রেনিং নিছেন, তারা ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে প্রায় মিড অগস্ট সেপ্টেম্বর এরকম সময়ের পরে তারা দেশে প্রবেশ করছেন। কিন্তু এই যে মাঝখানে এই লম্বা সময়টা তো আসলে দেশে, বাংলাদেশের ভিতরে যারা বাংলাদেশের সাধারণ জনগণকে সংগঠিত করার কাজ করছে, কিংবা জায়গায় জায়গায় এই যে গেরিলা বাহিনী তো আসলে খুব শুরুতেই শুরু হয়ে গেছে আর কি, মানে যুদ্ধটা শুরু হয়েছে মার্চ মাসে, এপ্রিল মের মধ্যেই মোটামুটি গেরিলা বাহিনী অপারেট করা শুরু করে দিছে। এই কাজগুলো মোস্টলি করছে বামপন্থী ঘরানার যে রাজনীতিবিদ ছিলেন, বামপন্থী ছাত্র সংগঠন যারা ছিলেন, আপনার জায়গায় জায়গায় শ্রমিকদেরকে সংগঠিত করার কাজ করা হয়েছে বিভিন্ন অঞ্চলে। এই কাজগুলোও কিন্তু হয়েছে, বামপন্থী ছাত্র নেতারাই এগুলা করছেন, বামপন্থী নেতারা যারা ছিলেন তারাই কিন্তু এই কাজগুলো করছেন। এবং এখানে খুবই মজার একটা ঘটনা আছে, সেটা হইতেছে, মানে মজার ঘটনা আছে, মজার একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ায় যে আপনার ট্রেনিং দেওয়া হয়েছে বাংলাদেশের মুক্তিযোদ্ধা কিংবা মুক্তি সেনাদেরকে, সেই ট্রেনিং এটা খুবই 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 এনশিওর করা হয়েছে গুরুত্ব দিয়ে, যাতে কোনো রকমের কোনো বামপন্থী সেখানে চান্স না পায়। মানে কোনো রকমের কোনো বামপন্থীকে ট্রেনিং দেওয়া হবে তো নাই, র্যাদার আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে এই লোকটা বামপন্থী রাজনীতির সাথে কোনোভাবে যুক্ত আছে, তাকে ধরাই দেওয়া হয়তো ইন্ডিয়ান মিলিটারির কাছে। এবং এরপরে আসলে তাদের সাথে কি করা হয়েছে, তাদের এইরকম কত মানুষ যে আসলে নাই হয়ে গেছে, জাস্ট ভ্যানিশ, এই নাম্বারটা পর্যন্ত আসলে জানা যায় নাই। এবং এর মধ্যেও আসলে একজন ছিলেন লেফটেন্যান্ট আব্দুস সামাদ, যিনি আসলে উনি ছাত্র ইউনিয়নের কর্মী ছিলেন, ছাত্র ইউনিয়নের সভ্য ছিলেন, তিনি আসলে পরবর্তীতে লেফটেন্যান্ট পদে প্রমোশন পান আর কি। এবং উনি শহীদ হন হচ্ছেন ভুরঙ্গমারিতে যুদ্ধ করতে গিয়ে। কুষ্টিয়ায় এখনো তার হচ্ছে যে ইয়াটা আছে, এবং মানুষজন হইতেছে যে এটা একটা নিউজ আছে, প্রথম আলোর নিউজে ওইটা এই নিউজটা আছে যে কুষ্টিয়ার লোকজন সামাদ দিবস বা সামার ডে হইতেছে যে চাচ্ছিলেন কয়েক বছর আগেও। সো এই নিউজগুলো কিন্তু আছে। এবং উনি যে ছাত্র ইউনিয়নের কর্মী ছিলেন বা ছাত্র ইউনিয়নের সভ্য ছিলেন, এটা হচ্ছে যে হায়দার আকবর খান রনর যেই বইটা শতাব্দী পেরিয়ে, যেটা বেসিক্যালি ওনার একটা স্মৃতিচারণমূলক গ্রন্থ, ওইখানে হচ্ছে যে এই কথাগুলো উনি মেনশন করছেন আর কি।
সো এরকম আরো অনেকজন ছিলেন, যেমন ধরেন শহীদ জগৎজ্যোতি দাস, জনতার বীরশ্রেষ্ঠ বা বাংলাদেশের প্রথম বীরশ্রেষ্ঠ যিনি, ওনার যুদ্ধটা কোথায় ছিল? ওনার যুদ্ধটা ছিল হচ্ছে আপনার বাংলাদেশের ভাটি অঞ্চলগুলোর দিকে, সেক্টর নাম্বার 5, যেটা বেসিক্যালি প্রচুর মানে ভাটি অঞ্চল আর কি। এবং এই অঞ্চলের যে যুদ্ধ, সেই যুদ্ধটা কিন্তু বাকি অঞ্চলগুলোর মতো না, কারণ জলপথ। সো এই জায়গায় অনেক ডিফিকাল্টিস আছে, এবং এই ডিফিকাল্টিসের মধ্যেও এই দাস পার্টি যেইভাবে পাকিস্তানি বাহিনীকে প্রতিহত করে গেছে কন্টিনিউয়াসলি, এবং তাদেরকে মানে এই জায়গাটা নিজেদের হোল্ডে রাখছে, বাংলাদেশিদের হোল্ডে রাখছে, এই লোকটাকে জগৎজ্যোতি দাসকে প্রথমে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে, এবং তার বীরশ্রেষ্ঠ উপাধি এরপর বাংলাদেশ সরকার কেড়ে নিছে। কেন কেড়ে নিছে? কারণ উনি সাধারণ জনতা, উনি সামরিক কোনো ব্যক্তিত্ব না, এই কারণে ওনাকে বীরশ্রেষ্ঠ উপাধি থেকে বঞ্চিত করা হয়েছে। উনিও ছাত্র ইউনিয়ন করতেন, ছাত্র ইউনিয়নের সাথে উনি যুক্ত ছিলেন। তো এইরকম আরও অনেক বামপন্থীদের কাহিনী আছে, এবং পুরোটা সময় জুড়ে আরেকটা খুব ইন্টারেস্টিং কাহিনী বলি। সেটা হচ্ছে যে আপনার এরকমও হয়েছে, ধরেন যেখানে হইতেছে আপনার সর্বহারা পার্টির লোকজন কিংবা আপনার এরকম বামপন্থী রাজনীতির সাথে যুক্ত লোকজন, তারা হচ্ছেন যে আওয়ামী লীগের যারা যোদ্ধা ছিলেন ওইখানে বা ছাত্রলীগের যারা যোদ্ধা ছিলেন, তাদেরকে অ্যাপ্রোচ করছে ইউনিটির জন্য, যে আমরা একসাথে যুদ্ধটা করি, এবং তারা ইউনিটির টকেও রাজি হয়েছে যে ঠিক আছে আমরা আলাপ আলোচনা করি সবাই মিলে। এবং তারা এরপরে কি করছে, তারা ওই ইউনিটির টকে বসে বামপন্থী রাজনীতিবিদদেরকে গ্রেফতার করছে, বামপন্থী গেরিলাদেরকে গ্রেফতার করছে, তাদেরকে মেরে ফেলছে, তাদেরকে হত্যা করছে। এইটা প্রচুর কমন একটা ঘটনা ছিল। সর্বহারা পার্টির প্রচুর গেরিলা যোদ্ধাকে, প্রচুর কমান্ডারকে জাস্ট এই ছাত্রলীগের লোকজন বা আওয়ামী লীগের যেসব যোদ্ধারা ছিল তারা এদেরকে মেরে ফেলছে। এবং আরও বড় যেটা খুব মজার কাহিনী, সেটা হইতেছে যে আওয়ামী লীগের লোকজনের আসলে রাজাকার বা হানাদারদের মারার থেকেও মেইন ফোকাসটা ছিল এই বামপন্থীদের মারার উপরেই। এটা খুবই বড় একটা ফোকাস ছিল তাদের খুব গুরুত্বপূর্ণ একটা ডিউটি এটা, যে বামপন্থী ঘাঁটিগুলোকে ধ্বংস করতে হবে। হ্যাঁ, এবং আওয়ামী লীগের যেসব যোদ্ধারা ছিলেন তাদের সাথে মোস্টলি কানেকশন ছিল হচ্ছে এলাকার যারা জমিদার ছিল, বা যারা হচ্ছে যে কি বলে মানে পেটি বুর্জোয়া শ্রেণী যেটাকে বলা হয় আর কি বামপন্থী ভাষায়, কিংবা আপনার যারা একটু বড় লোক, এ ধরনের যা জোরদার জমিদার, এই ধরনের লোকগুলোর সাথে, এবং তাদের সাথে কানেকশন ছিল, তাদের সাথে তাদের বাড়ি ঘরে তারা ঘোরাফেরা করতো, এবং এই লোকজনগুলো লুটপাট থেকে করতো। আসলে এই লোকজনগুলো লুটপাট করতো হচ্ছে আপনার যারা সাধারণ মানুষজন ছিল, একদম মানে গরিব মানুষজন, কৃষক, শ্রমিক, এই ঘরানার লোকগুলোর থেকে যাদের সাথে আসলে বামপন্থী লোকজনের কানেকশন ছিল, তাদেরকে আসলে হচ্ছে যে লুটপাট করা হইতো তাদের ঘরবাড়ি। এবং এইগুলা খুবই হইতেছে যে আপনি ডকুমেন্ট ঘাটলেই কিংবা আপনি বিভিন্ন তখনকার সময় যারা যোদ্ধা ছিলেন তাদের যেই স্মৃতিকথাগুলো আছে, তাদের যে নিজেদের আত্মজীবনীগুলো আছে, এখানে এই কথাগুলো খুবই স্পষ্টভাবে লেখা আছে। এগুলা হচ্ছে খুবই কমন কাহিনী ছিল আর কি তৎকালীন সময়। এবং মানে এরকম ঘটনা ঘটছে যে আপনার টাঙ্গাইলে আপনার সর্বহারা পার্টির বা সর্বহারা গেরিলাদেরকে হত্যা করা হয়েছে বা আহত করা হয়েছে বা মারা হয়েছে, এবং তারপরে তাদের যে ইনজিওর জায়গা সেখানে লবণ দিয়ে দেওয়া হয়েছে। এটাও একটা কাহিনী আপনার, যেটা আপনার মানে এটা কিন্তু আমি যে আচ্ছা এটা আমি আবার একটু রিমাইন্ড করি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে যে কাহিনীগুলো এখন বলতেছি এগুলা মুক্তিযুদ্ধের সময়কার কাহিনী। হ্যাঁ, এবং এইগুলা আপনার রাজাকাররাও করে নাই, এইগুলা আপনার হচ্ছে যে পাকিস্তানি বাহিনীও করে নাই, এগুলো আপনার করছে আওয়ামী লীগের লোকরা, এগুলো আপনার কাছে ছাত্রলীগের লোকরা। এবং মানে এইরকম ঘটনাও ঘটছে যে গোপালগঞ্জে হচ্ছে যে হেমায়েত বাহিনীর সাথে সম্মিলিতভাবে আপনার সিপিবি পন্থী কিছু লোকজন হচ্ছে যুদ্ধ করছিল, এবং সেইখানকার যে মানে প্রখ্যাত যেই দুই নেতা ছিলেন তাদেরকে মুক্তিযুদ্ধের পরে হেমায়েত বাহিনীর লোকেরাই খুন করছে। এবং মানে এটা খুবই কমন কাহিনী ছিল যে বামপন্থীদেরকে ধরে ধরে খুন করা হইতেছে, বামপন্থীদের যেই ঘাটিগুলো সেগুলো ধরে ধরে ধ্বংস করা হইতেছে। আপনার মানে এটা আপনার যখন হইতেছে যে এই যৌথ বাহিনী ঢুকে আপনার নভেম্বরের দিকে, কিংবা ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে যখন আপনার আওয়ামী লীগের লোকজন ঢুকে আপনার এই আগস্ট সেপ্টেম্বরের দিকে, এদের একটা মূল টার্গেটই ছিল বামপন্থী ঘাটিগুলো এবং বামপন্থী যেই কমিউনিস্ট যারা যোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধে তাদেরকে খুন করা, তাদেরকে ধ্বংস করা এবং তাদের রাজনীতিটাকে নষ্ট করে দেওয়া। এবং এই যেই ধারা এটা কিন্তু আসলে ৭১-এর পরেও কন্টিনিউ হয়েছে। মানে আপনি চিন্তা করেন, যেই দলটা আসলে নিজেদেরকে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসেবে দাবি করে, সেই দলের যে নেতা ছিলেন শেখ মুজিব, তিনি এসে আপনার যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করে দিছে, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিছে ১, এবং ২
উনি ঘোষণা করছে নকশাল দেখা মাত্রই গুলি করিবে। 1 এপ্রিল 1972 ইত্তেফাকের সূত্র এটা। উনি ক্ষমা করতেছে কাদেরকে? উনি ক্ষমা করতেছে যুদ্ধাপরাধীদেরকে, রাজাকারদেরকে, দালালদেরকে, এবং উনি গুলি করার নির্দেশ দিতেছে বামপন্থীদেরকে। নকশাল দেখা মাত্রই গুলি করিবে। তাহলে আমরা বুঝতেই পারতেছি আসলে যে ওনার আসলে মেইন শত্রু কারা ছিলেন। এবং মানে এইটাও আছে এক নিউজ পেপারে যে যেখানে উনি বলতেছে যে এই বামপন্থীরা হচ্ছে ভারতের সাথে শত্রুতা তৈরির চেষ্টা করতেছে। সেইগুলা হয়েছে এবং সেই মানে ক্রমান্বয়ে এইগুলা হয়ে গেছে। রক্ষী বাহিনী কিভাবে, মানে রক্ষী বাহিনীর যে ইতিহাস, রক্ষী বাহিনীর যে বর্বরতা, এটা তৎকালীন সময়ে যারা লিখছে, তৎকালীন সময়ে যারা স্মৃতিচারণ করছে, কিংবা এখনো যারা মনে করে, তারা এটাতে শিউরায় ওঠে আর কি। এবং এইটাই কিন্তু ক্রমান্বয়ে আসলে পরবর্তীতে মতিউল কাদেরের যেই হত্যাকাণ্ড, সেটাতেও আমরা দেখছি। সিরাজ শিকদারের যেই হত্যাকাণ্ড, যেটা আসলে পরবর্তীতে মানে শেখ মুজিব খুবই সদম্ভে এটা উচ্চারণ করছে যে কোথায় আছে সিরাজ শিকদার। হ্যাঁ, মানে এগুলো আমরা দেখে গেছি। সো মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বাংলাদেশে যে প্রথম শুরু করছে, কিংবা প্রথম যে নির্দেশ দিছে, এটাও কিন্তু আসলে শেখ মুজিবই। এবং এর যেই ধারাবাহিকতা, যে অপূর্ণ গণযুদ্ধ যেটাকে আমরা বলতেছি, যে আমাদের গণযুদ্ধ আসলে শেষ হয় নাই, এই প্রেক্ষিতেই কিন্তু সিরাজ শিকদার 1973 সালে যে 16ই ডিসেম্বর, সেই দিন উনি মানে বিজয় দিবস উদযাপনের ডাক না দিয়ে হরতালের ডাক দিছে, এবং সেটাও মাওলানা ভাসানী সমর্থন করছেন। এবং সেই ধারাবাহিকতাই আসলে পরবর্তীতে আমরা হাসিনার আমলে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও দেখছি, আমরা সেটা দেখছি যে কারফিউ ভেঙে দ্রোহযাত্রাতেও দেখছি, এবং পরবর্তীতে এখন পর্যন্ত সেই গণযুদ্ধই আমাদের আসলে চলতেছে আর কি। তো এটাই গণযুদ্ধের পার্ট নিয়ে আরও অনেক কিছু আসলে বলার যাইতে পারে, কিন্তু এটা নিয়ে আর মানে অনেক লেন্দি না করি। তো আমাদের আরেকটা সেগমেন্ট ছিল, যেই সেগমেন্টটা ছিল হচ্ছে আপনার বিজয় গাথা। সো এই যে ধরেন এখন যে রাজাকারদের যে আস্ফালন, এটা কিন্তু আসলে শেখ মুজিব দেশে প্রত্যাবর্তনের পরে কিংবা স্বাধীনতা যুদ্ধের পরপরেই মোটামুটি শুরু হয়ে গেছে, সাধারণ ক্ষমা ঘোষণা করার মধ্য দিয়ে, হ্যাঁ, এবং বামপন্থীদের নির্মূল করার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে। তো এই যে রাজাকারদের যে আমলনামা, এটা আসলে জানাটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তাদের ইতিহাসটাতে আসলে কি ছিল। এবং এইটা নিয়ে আমাদের এই প্রদর্শনীর জন্য যিনি আসলে গবেষণার কাজটা করছেন, রিয়াদুস সালেহীন জাওয়াদ, আমি তাকে আসলে বলবো যে এই জিনিসটা একটু বলতে আর কি। আচ্ছা, সো রাজাকারের আমলনামার শুরুর দিকে আমরা যেটা বললাম যে আমাদের মোটিভেশনটা ছিল জামাতে ইসলামীর ন্যারেটিভের মাধ্যমে তাদের যে এক হচ্ছে তাদের গণহত্যার সম্মতি উৎপাদন করার পার্টটা। কারণ এখন এইটা নিয়ে তো অনেক ধরনের কথাবার্তা হচ্ছে যে অমুক গণহত্যা ফ্যাসিবাদের দোষর, কারণ সে হচ্ছে ফ্যাসিবাদের বয়ান উৎপাদন করছে, অথবা গণহত্যার সম্মতি উৎপাদন করছে, অমুককে হত্যাযোগ্য করে তুলছে, ও তমুককে হত্যাযোগ্য করে তুলছে। এইটা তো এখন খুব চলতি কনভারসেশন। তো প্রথম এই কারণে আমাদের অবজেক্টিভটা যেটা ছিল সেটা হচ্ছে গণহত্যার সম্মতি উৎপাদন জামাত আসলে কিভাবে করছে সেটা ফাইন্ড আউট করা। এবং সেটার ক্ষেত্রে আমরা দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখছি। প্রথম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একেবারে মানে শুরুর থেকেই আপনি যদি দেখেন যে জামাত যখনই মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কথা বলতে গেছে, তখনই তারা 2-3টা টার্ম খুব কমনলি ইউজ করা হয়েছে। প্রথম থেকে ইউজ করা হয়েছে ভারতীয় চর, অথবা দুষ্কৃতিকারী, অথবা ভারতের দালাল, অথবা হিন্দুদের দালাল। এই ধরনের যে ব্যবহারগুলা, এই শব্দের ব্যবহারগুলা, সেটা কিন্তু একেবারে মানে 1971 সালের 25শে মার্চ থেকে শুরু হয়েছে, এবং মানে এর আগে থেকেও শুরু হয়েছে, এবং এইটা একেবারে 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত ছিল। এটা একটা বড় ঘটনা। দ্বিতীয় বড় যে ঘটনা, সেটা হচ্ছে যেটা আমরা এই প্রদর্শনীতে তুলে আনার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এই রাজাকার বাহিনী তৈরি করার যে মোটিভেশন বা এই তৈরি করার যে আইডিয়াটা, সেটা আসলে মানুষজন কোত্থেকে পাইলো, বা পাকিস্তানি সেনাবাহিনী কোত্থেকে পাইলো। কারণ দুনিয়ার কোনো দখলদার বাহিনীর পক্ষে একটা ভূখণ্ডে নিয়ন্ত্রণ মেনটেন করা আসলে সম্ভব না যদি না ওই ভূখণ্ডের কোনো একটা জনগোষ্ঠী তাদের সাথে সাহায্য না করে। এটা কখনো সম্ভব হয় না। সো এই যে একটা জনগোষ্ঠী তৈরি করা লাগবে যারা পাকিস্তানি বাহিনীর প্রতি লয়াল, এবং যারা পাকিস্তানি বাহিনীর যে ডার্টি ওয়ার্ক আছে, তাদের যে নোংরা কাজ আছে, সেই নোংরা কাজগুলো করে দিবে। এই জনগোষ্ঠীটা তৈরি করার প্রথম আইডিয়াটাই আসছিল গোলাম আজমের কাছ থেকে, এবং এটা ডকুমেন্টেড, যা মানে দৈনিক সংগ্রামের মধ্যে আমরা খুব সম্ভবত মে অথবা জুনের নিউজ, যে গোলাম আজম নিজে করাচি যায় ইয়াহিয়ার সাথে মিটিংয়ের পরে বলতেছেন বাইর হয়ে যে এরকম আমরা হচ্ছে ইয়াহিয়া সরকারের কাছে আবেদন জানাইছি যে দেশপ্রেমিক ইসলামপন্থী যে সকল শক্তি আছে, সেই দেশপ্রেমিক ইসলামপন্থী শক্তিদের হাতে যাতে অস্ত্র দেওয়া হয়, যাতে তারা সেনাবাহিনীকে সাহায্য করতে পারে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। দ্বিতীয় যেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে
ওরা যে গণহত্যা চালাচ্ছে, অর্থাৎ জামাত ইসলামী যে গণহত্যা চালাচ্ছে, ওইটা যে ওই সময় একটা ওপেন সিক্রেট ছিল, এবং এটা নিয়ে যে মানুষজন তখন কথাবার্তা বলতেছিল যে জামাত ইসলামী একটা গণহত্যা চালাচ্ছে, এবং জামাতে ইসলামী কিভাবে এই প্রশ্নটাকে ডিল করছে, যে তারা একটা গণহত্যা চালানোর চেষ্টা করতেছে, এই প্রশ্নটাকে তারা কিভাবে ডিল করছে, এটাও আমরা তুলে আনার চেষ্টা করছি। সো ফর এক্সাম্পল, পাকিস্তান পিপলস পার্টি, ভুট্টোর পার্টির করাচির যিনি সেক্রেটারি ছিলেন মিরাজ মোহাম্মদ খান, তিনি হচ্ছে আগস্টের দিকে অথবা সেপ্টেম্বরের দিকে তিনি হচ্ছে অ্যাকিউজ করেন জামাতে ইসলামীকে যে তারা রাজাকার বাহিনী ব্যবহার করে মানে জামাত ইসলামের যে পলিটিক্যাল অপোনেন্ট, যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে, তাদেরকে নিধনের, একেবারে সমূলে নিধনের পাইকারি গণহত্যা চালাচ্ছে। এইটার জন্য সাথে সাথেই আমরা দেখি যে তার ঠিক 3 দিন পরে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, যাকে বলা হয় যে তার আলবদর বাহিনীর সাথে কোনো কানেকশন নাই বা রাজাকার বাহিনীর সাথে কোনো কানেকশন নাই, সে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ওইখানে বিবৃতি দিচ্ছেন যে মানে মিরাজ মোহাম্মদ খান হচ্ছে রাজাকারদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করছেন, দেশপ্রেমিক রাজাকারদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার কারণে মিরাজ মোহাম্মদ খানকে হচ্ছে তিনি দেশদ্রোহী বলতেছেন। মিরাজ মোহাম্মদ খানকে বলতেছেন যে কি জানি লিডাররা তো কিছু করে না, পিপিপির লিডাররা তো কিছু করে না, আমাদের রাজনৈতিক কর্মীরা হচ্ছে এইসব কাজকর্ম করতেছে, দেশকে সার্ভ করতেছে। এবং এর পরবর্তীতে আমরা যখন দেখতে থাকি যে যতই সময় ঘনায় আসতে থাকে, যতই আমরা ডিসেম্বরের কাছাকাছি আসতে থাকি, ততই দেখি যে আমরা জামাতে ইসলামী এবং মানে রাজাকার আলবদর বাহিনীর সাথে যারা জড়িত ছিল তাদের ডেসপারেশন তত বাড়তে থাকে। এবং আমরা দেখছি যে শুরুর দিকে তাদের যে কনফিডেন্স লেভেল ছিল যে আরে এই মানে 25শে মার্চের পরে এবং বিশেষ করে এপ্রিলের শুরুর দিকে, যখন হচ্ছে আসলে বাংলাদেশে তেমন কোনো রেজিস্ট্যান্স ছিল না, কারণ প্রায় পুরা রেজিস্ট্যান্সটাকে হয় আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হয়েছে, নাহলে ভারতে মাইগ্রেট করা লাগছে। এই পুরা সময়টার মধ্যে জামাত ইসলামের খুবই বড় একটা কনফিডেন্স ছিল যে এই বিদ্রোহ শেষ, বিচ্ছিন্নতাবাদীদেরকে দমন করা হয়ে গেছে, পূর্ব পাকিস্তান কখনো পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হবে না। কিন্তু যতই আমরা ডিসেম্বরের দিকে আসতে থাকি, আমরা দেখি যে এই ন্যারেটিভটা আসলে তখন টিকতেছে না। তখন তারা বারবার বলতেছে যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য হচ্ছে আরও কঠোর পদক্ষেপ নেওয়া লাগবে, কিংবা হচ্ছে গোলাম আজম বলতেছে যে রাজাকার বাহিনীর হাতে আরও অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দেওয়া লাগবে, আর্টিলারি দেওয়া লাগবে, না হলে তারা মুক্তিবাহিনীর সাথে যুদ্ধ করতে পারতেছে না। এবং ওই সময় আমরা দেখি যে তখনকার সময় যে পূর্ব পাকিস্তান জামাতে ইসলামীর মুহাজির কমিটি, যেটা হচ্ছে আলবদর বাহিনীর একটা লেট সংস্করণ, সেই মুহাজির কমিটির এক নেতা আব্দুর রশিদ, তিনি হচ্ছে বলতেছে যে হ্যাঁ আমরা তো আসলে করছি, হ্যাঁ আমরা পলিটিক্যাল অপোনেন্টদের নিধন করছি, কিন্তু আমরা তো দেশের সেবা করতেছি, আপনি তো আমার কিছু বলতে পারবেন না, আমি তো দেশপ্রেমিক, এই কারণে আমার পলিটিক্যাল অপোনেন্টকে নিধন করার বৈধতা আমার আছে। সো এই ধরনের অ্যাকিউজেশন আমরা শুধুমাত্র ওই দৈনিক সংগ্রামের সোর্স থেকেই পাইছি, মানে আমাদের এইখানে আসলে অন্য কোনো সোর্স থেকে ক্রস চেকও করা হয় না। এই পুরা ব্যাপারটাই মানে জামাতের পুরো ন্যারেটিভটাই নির্মাণ করা হয়েছে দৈনিক সংগ্রাম, জামাতের যে মুখপাত্র, সেই মুখপাত্রর কাছ থেকে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেটা হচ্ছে যে আসলে এই দৈনিক সংগ্রাম মানে কি ভূমিকাটা রাখছে, মানে দৈনিক সংগ্রামের মূল ভূমিকাটা কি ছিল। দৈনিক সংগ্রামের মূল ভূমিকা ছিল 3টা থেকে 4টা। প্রথমে একটা বড় ভূমিকা ছিল যে বিভিন্ন ধরনের মুক্তিবাহিনীর যে অ্যাকশনগুলো আছে, সেই অ্যাকশনগুলোকে ইনভ্যালিড প্রমাণ করা, অথবা সেইগুলোকে ভারতের আগ্রাসন হিসেবে চালানো। যেমন তেলিয়াপাড়ায়, সিলেটের তেলিয়াপাড়ায় একবার একটা অ্যাকশন হয়, ওইখানের যে সেক্টর কমান্ডার ছিলেন তার জীবনী থেকে আমরা জানি যে ওইখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের ঘাঁটির ওপর মর্টার হামলা করছে। কিন্তু দৈনিক সংগ্রামে বলা হচ্ছে যে না, এটা এরকম কিছু হয় নাই, ভারতীয় সেনাবাহিনী হচ্ছে পূর্ব পাকিস্তানের সীমান্তের মধ্যে মর্টার হামলা করছে। গ্যাঞ্জামটা হচ্ছে যে তখন পর্যন্ত ভারত হচ্ছে যুদ্ধের মধ্যে প্রবেশই করে নাই, এটা হচ্ছে অগস্টের কথা, ঠিক আছে। সো এই যে মানে ডেসপ্যারিটি, এটা একটা বড় ঝামেলা। দ্বিতীয় ঝামেলা হচ্ছে যেটা আমি বললাম যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে ভিলিফাই করা। মুক্তিবাহিনীকে এমনও বলা হয়েছে দৈনিক সংগ্রামে যে মুক্তিবাহিনী হচ্ছে মূলত একটা হিন্দু বাহিনী, অথবা মুক্তিবাহিনীর 90% জন লোক হচ্ছে হিন্দু, মুক্তিবাহিনীতে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে দিয়ে হচ্ছে মুক্তিবাহিনীতে ট্রেনিং দেওয়ানো হচ্ছে। এই যে একটা বিশাল ন্যারেটিভ জামাত তৈরি করছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট ছিল। আরেকটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে যখন আমরা মানে গোলাম আজম বা জামাত ইসলামের যারা নেতৃবৃন্দ আছে, তারা যখন ক্লেইম করে যে না আমরা পাকিস্তান অখণ্ডতার পক্ষে ছিলাম, কিন্তু আমরা তো জেনোসাইডের পক্ষে ছিলাম না, এইটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তারা কন্টিনিউয়াসলি মানে ধারাবাহিকভাবে একেবারে 25শে মার্চ থেকে একেবারে 16ই ডিসেম্বরের আগ পর্যন্ত তারা পাকিস্তানি সেনাবাহিনীর যারা গণহত্যা চালাইছে বলে তারা এখন স্বীকার করে যে না পাকিস্তানি বাহিনী গণহত্যা চালাইছে,
এই সেনাবাহিনীর গুণগান তারা কন্টিনিউয়াসলি গেয়ে যাইতেছে। ঠিক আছে, তারা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ওপেন সমাবেশে হচ্ছে দোয়া করতেছেন যাতে হচ্ছে আল্লাহ তাআলা পাকিস্তান সেনাবাহিনীকে আরও বেশি সাহস দেন, আরও বেশি আত্মত্যাগ করার সুযোগ দেন। সো এই ধরনের বিভিন্ন জিনিসপত্র তারা করার চেষ্টা করতেছেন। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ইদানিং রিসেন্টলি যেটা নিয়ে কথা হয় যে রাজাকারদের দাড়ি টুপি সহ দেখানো যাবে কিনা, অথবা রাজাকারদের ধর্মীয় যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা তুলে আনা যাবে কিনা। দাড়ি টুপি দেখানোর চাইতে আমি যেই জিনিসটাতে ইম্পর্টেন্ট মানে আরও বেশি গুরুত্ব দিব সেটা হচ্ছে যে দেখেন, মুক্তিযুদ্ধকে ইনভ্যালিড প্রমাণ করাটা তো খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ডিফিকাল্ট একটা কাজ। কারণ একটা দেশে যখন একটা গণহত্যা হয় তখন সেই গণহত্যার পক্ষে থাকাটা তো খুবই আনপপুলার একটা ডিসিশন, যেটা আমরা মানে জুলাই আগস্টের মধ্যে দেখছি। যে জুলাই আগস্টে যখন গণহত্যা হয়েছে, আওয়ামী লীগের সবচাইতে মানে স্ট্রং যে সাপোর্টার আছে সেও পাবলিকলি আইসা এই কথাটা বলতে ভয় পাইছে যে না, যেটা হয়েছে সেটা ঠিক হচ্ছে। কিন্তু রাজাকাররা বা জামাত ইসলামীর নেতাকর্মীরা এটা বলতে সাহস পাইছে কেন? কারণ তারা ধর্মীয় জাস্টিফিকেশন ব্যবহার করে এই জিনিসটাকে প্রমাণ করার চেষ্টা করছে যে এই মুক্তিযুদ্ধ বলে আসলে কিছু নাই, দিনের শেষে সব কিছু হচ্ছে ভারতের ষড়যন্ত্র। এবং মজার কাহিনী হচ্ছে একেবারে শুরুর দিকে মে মাসে তারা দৈনিক সংগ্রাম হচ্ছে লিখতেছে, সম্পাদকীয় লিখতেছে যে ইসরায়েল হচ্ছে মুক্তিবাহিনীকে বিমান দিয়ে গেছে, আর্টিলারি দিয়ে গেছে, ভারী অস্ত্র দিয়ে গেছে। অথচ আমরা জানি যে ইসরায়েলের কাছ থেকে বাংলাদেশের প্রবাসী সরকার মানে জীবনে কোনো দিন কোনো কিছু নেয় নাই এবং ইসরায়েলের স্বীকৃতিও তারা গ্রহণ করে নাই। অর্থাৎ এই ধরনের যে প্রোপাগান্ডা চালানো, যে এইগুলা হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র, এইগুলা ইহুদিদের ষড়যন্ত্র, এই প্রোপাগান্ডা চালায় আসলে মুক্তিবাহিনীর বিরুদ্ধে যে অপারেশন সেগুলোকে জাস্টিফাই করা এবং পরবর্তীতে সাধারণ মানুষের এগেনস্টে যে গণহত্যা সেটাকে জাস্টিফাই করার যে চেষ্টা, সেই চেষ্টাটা আমরা একেবারে শেষ পর্যন্ত দেখতে পাইছি রাজাকারের আমলনামার ক্ষেত্রে। এখন এই পুরা ব্যাপারটার মধ্যে রাজাকাররা আসলে কি করছে, মানে এখানে তো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এক হচ্ছে আমাদের ভৌগোলিক অবস্থানের সাথে পাকিস্তানি যে দখলদার বাহিনী আছে তাকে পরিচয় করা দেওয়া। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিভিন্ন সামাজিক বন্ডের মাধ্যমে পাকিস্তানি বাহিনীকে নর্মালাইজ করা এবং তাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা ব্যবহার করার একটা সুযোগ করে দেওয়া। এবং এই সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে যে গণহত্যাটা চালানো হয়েছে সেই গণহত্যাতে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। হয়তো পাকিস্তানি বাহিনীর সাথে তারা ডিরেক্টলি কোনো গণহত্যা করে নাই, বা যারা ডিরেক্টলি গণহত্যা করে নাই তারাও সেই ক্ষেত্রে প্ল্যানিংয়ের কাজ করছে এবং সেই ক্ষেত্রে পাকিস্তানি বাহিনীকে বিভিন্নভাবে অ্যাসিস্ট করছে, যেই দায় তারা কোনোভাবে এড়াইতে পারে না। সো এই ক্ষেত্রে জাহিদের খুব গুরুত্বপূর্ণ কিছু ইনপুট আছে গণহত্যা নিয়ে, যেগুলো আমার মনে হয় শোনা খুব দরকার। হ্যাঁ, যদি মানে বেসিক্যালি যদি দেখি যে আলবদরের অ্যাকচুয়াল কমান্ডার কি, আলবদর কোথা থেকে আসছে? আলবদর আসছে ইসলামী ছাত্র সংঘ থেকে। ইসলামী ছাত্র সংগঠনের নেতা মুজাহিদ, তিনি ছিলেন আলবদরের প্রধান, তাই তো? খুবই সহজ হিসাব। এখন যখন ইসলামী ছাত্র সংঘের যারা উত্তরসূরি এখন স্বাধীন বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির, তারা যখন দাবি করে যে হচ্ছে লাগে ছাত্র শিবির গণহত্যার কোনো দায় নিবে না, তখন আমাদের দেখতে হয় যে অ্যাকচুয়ালি তারা যখন 1977 সালে 1979 সালে তারা যখন প্রথম কমিটি দিল, সেই কমিটিতে কারা ছিল? অফকোর্স এটা আমাদের দেখতে হবে। মানে আমি একটু বলি, কমিটিতে আমি জাস্ট কমিটির দুইজনের কথা বলি। একজন হচ্ছে জেনারেল সেক্রেটারি হচ্ছে AKM ইউসুফ, তিনি হচ্ছে মালিক মন্ত্রিসভার রাজস্ব মন্ত্রী ছিলেন। আরেকজন হচ্ছে জামাতে ইসলামের ভারপ্রাপ্ত আমির ছিলেন তখন, কারণ গুপ্ত আমির ছিলেন গোলাম আজম। সো গোলাম আজমের নাগরিকত্ব ছিল না, সো এই কারণে গোলাম আজমকে হচ্ছে অ্যাকচুয়াল আমির বানাইতে পারে নাই তারা, মনে অনেক কষ্ট। তো তার বদলে তারা হচ্ছে আমির বানাইছিলেন আব্বাস আলী খানকে, এবং আব্বাস আলী খান ছিলেন হচ্ছে মালিক মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী। অর্থাৎ ওনারা যখন দাবি করেন যে মালিক মন্ত্রিসভার সাথে আসলে আমাদের বাংলাদেশ জামাতে ইসলামের কোনো সম্পর্ক নাই, এই ন্যারেটিভটা কমপ্লিটলি ভুল। কারণ মালিক মন্ত্রিসভার টপ যে দুইজন পজিশনে জামাতের যে দুইজন নেতা ছিল, স্বাধীনতার পরে তারা সেই দুইজন নেতাকেই জামাতে ইসলামের নেতৃত্বে বসাইছে। এবং আচ্ছা, যেটা বলতেছিলাম যে আলবদরের কাহিনী যদি আমরা দেখি, যে নিয়াজি সে দাবি করতেছে তার বইয়ে যে বিট্রেল অফ ইস্ট পাকিস্তান, সেখানে সে বলতেছে যে রাও ফরমান আলী তার ডায়েরিতে মানে গভর্নর হাউসে তার ডায়েরি মুক্তিযোদ্ধারা পাইছে, এটা সে উল্লেখ করছে। এবং ওই ডায়েরিতে কী ছিল? ওই ডায়েরিতে লেখা ছিল যে হচ্ছে পূর্ব পাকিস্তানকে মাইরা হচ্ছে লেগে একদম লাল করে দাও, মানে ওদের রক্তে লাল করে দাও।
ঠিক আছে। সো নিয়াজি হচ্ছে লগে সব দোষ এখন অবভিয়াসলি টিক্কা খান আর রাউফ রহমান আলী এই দুজনের উপরে চাপাইতে চায়, যে হচ্ছে ওদের কারণে হচ্ছে লগে সব অ্যাট্রোসিটি হয়েছে, আমি আমার মিলিটারি অপারেশন ঠিক মতো চালাতে পারি নাই, হ্যান তেন। আবার ওখানে সে দাবি করতেছে যে হচ্ছে রাউফ রহমান আলীর বইয়ে মানে ডায়েরিতে সে হচ্ছে বুদ্ধিজীবীদের বিভিন্ন নাম দেখতে পাইছে and everything, মানে ওই, এবং সে হচ্ছে ওই আলবদরের যে কুখ্যাত সাদা মাইক্রোবাস, তো সেটা নিয়ে আসে আলোচনা যে এগুলো হচ্ছে রাউফ রহমান আলী করছে। সো এখন তারপরে আবার রাউফ রহমান আলীর বইয়ে যদি আমরা দেখি, সে হইতেছে এই দোষ দিতেছে নিয়াজিরে, যে সে বলতেছে যে হ্যাঁ আমি এই সাদা মাইক্রোবাস আমি দেখছি, এটা পাকিস্তান আর্মির এই সাইডে আসছে এবং তারা হচ্ছে লগে নিয়াজির সাথে কাজকাম করতো, তা আমি কিছু জানি না। তারপরে হচ্ছে যদি আপনি আলতাফ গহর, ঠিক আছে, তার কথা যদি দেখেন, সে হচ্ছে একজন আমলা ছিল পাকিস্তানি। সো সে হচ্ছে এক সাক্ষাৎকারে, এই সাক্ষাৎকারটা পরে নেওয়া হয়েছিল, যে সেখানে সে বলতেছে যে হ্যাঁ রাউফ রহমান আলীর কাছে অ্যাকচুয়ালি হচ্ছে এরকম নোটবুক আছিল এবং সেখানে হইতেছে বুদ্ধিজীবীদের নাম ছিল, এবং হচ্ছে সে ওইখানে তার এক বন্ধুর নাম দেখতে পেয়েছে এবং সে এটা কাটতে বলছে। ওকে, এবং ওই কাটার ফলে হচ্ছে মারা যায় নাই। সো এগুলো অ্যাকচুয়ালি কী দেখায় যে হতেছে আলবদর তার যে সাদা মাইক্রোবাস, সেটা হচ্ছে ইনস্টিটিউশনালি পাকিস্তান আর্মির সাথে লিঙ্ক ছিল এবং তারা হচ্ছে গিয়ে সিস্টেমেটিক্যালি এই ইনস্টিটিউশনটা সার্ভ করে গেছে গণহত্যা করার জন্য। এখানে তো কোনো রকমের মানে কোশ্চেন তোলার কোনো জায়গা নেই। এগুলো হচ্ছে গিয়ে পাকিস্তানি বিভিন্ন জেনারেলদের নিজেদের কথা, তারপর হচ্ছে কী বলে যে পাকিস্তানি আমলাদের নিজেদের কথা, ঠিক আছে। সো একটা মানে এখন যে যখন আর কি সংখ্যার হিসাবটা আবার আসে, যে হচ্ছে 30 লক্ষ মানুষকে আসলে মারা গেছে কিনা বা কত লক্ষ মানুষ মারা গেছে, ওই আলাপে যদি যায়, তখন একটা মানে জামাতে ইসলামীর ক্যাডাররা বা তাদের বয়ান উৎপাদন যারা করে, তারা এখন একটা সোর্সের খুব বেশি মেনশন দেয়, শর্মিলা বোসের, ঠিক আছে, ডেট রেকর্ডিং। তো এখানে তারা হচ্ছে মানে শর্মিলা বোস যে কাজটা করছে সেটা হইতেছে সে ফর সাম আননোন রিজন সে হইতেছে গণহত্যার সংখ্যা হিসাব করতে গেছে হইতেছে হামদুর রহমান কমিশনের রিপোর্ট থেকে। সে হইতেছে দাবি করতেছে 26,000 মানুষ মারা গেছে, উইচ ইজ লাইক আমি অ্যাজ এ রিসার্চার আমি হচ্ছে গিয়ে শেখ হাসিনার কাছে যাইতেছি, শেখ হাসিনার গিয়া বলতেছি ভাই আপনি কয়টা মানুষ মারছেন জুলাই, শেখ হাসিনা কইছে ভাই আমি তো মানুষ মারি নাই, মনে হয় 50টা মারা গেছে, ঠিক আছে। ওই রকম হইতেছে আমি যদি একটা বই লিখি তাহলে হইতেছে আমার যা করা উচিত, এখন আসলে শর্মিলা বোসের বইয়ের আসলে তাহলে কী করা উচিত আমি আসলে জানি না। যেখানে কিন্তু প্রত্যেকটা লেখা অন্যান্য, ব্রাউন মিলারের লেখা, বিনা ডিকস্তার লেখা, আপনি অ্যান্থনি মাসকারেনাসের কথা বলেন, তো এটা তো সবাই বলে। আর্চার ব্লাডের কথা, একজন মানে ইউএস ডিপ্লোম্যাট, যেই তার ডকুমেন্টগুলো ইউএসএর স্টেট ডিপার্টমেন্টের আর্কাইভে আছে, এত কিছু থাকার পরও উনি হইতেছে কেন হইতেছে হামুদুর রহমান কমিশনের রিপোর্ট হইতেছে নিহতের সংখ্যা হিসাবে ধরছেন 26,000, আমি আসলে জানি না, ঠিক আছে। অলসো হামিদুর রহমান কমিশন নিয়ে একটা, এবং আমি একটা কথা বলে আনি, সেটা হইতেছে লাইক মুনতাসির মামুন, সে হইতেছে এই জেনারেলদের একটা নিছিল। এখন মুনতাসির মামুন শুনে অনেকে হয়তো বলতে পারে আওয়ামী লীগ, কাজ তো কাজই, ঠিক আছে। এখন উনি হইতেছে কতগুলো জেনারেলদের নিছে, পাকিস্তান জেনারেলদের ইন্টারভিউ নিছিল। সো ওইখানে উনি হচ্ছে রাউফ রহমান আলীরে জিজ্ঞাসা করতেছে যে মানে মানুষ তো মরছে অনেক, 30 লাখের মতো। রাউফ রহমান বললো এত মরে নাই, কত মরছে, 40-50 হাজার, যে 40-50 হাজার কম মানুষ নাকি, যে না আসলে কম মানুষ না, এটা খারাপ হয়েছে। সো তখন হইতেছে হামদুর রহমান কমিশনের রিপোর্ট পাবলিক হয় নাই, পাবলিক কিন্তু আরো পরে হয়েছে। তো পাবলিক হওয়ার আগে রাউফ রহমান আলী নিজে বলতেছে যে হইতেছে 40-50 হাজার মানুষ মারছে, ঠিক আছে, উইচ ইজ লাইক শেখ হাসিনা হইতেছে স্বীকার যাইতেছে আমি হইতেছে 200 মানুষ খুন করছি, ঠিক আছে। ওইটা পরে হামদুর রহমান কমিশন যখন ডিক্লাসিফাইড করা হইলো, 26,000 রিপোর্ট আসলো, তখন হইতেছে শর্মিলা বোস রিপোর্ট করতেছে 26,000 মানুষ মারা গেছে। এটা কী রকমের ফাইজলামি আমি আসলে জানি না, আমি ওটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। যারা কিনা হইতেছে জামাতের যেসব বুদ্ধিজীবীরা সব আলাপ দেয় যে 26,000 মানুষ মারা গেছে আর হইতেছে 3 লাখ বিহারি মারা গেছে, তারা আসলে মানে কিসের থেকে কী সাইড করে, তাদের আসলে মেথোডোলজি নিয়ে তারপরে একটা আলাপ দেওয়া দরকার, যে হইতেছে আমার মেথোডোলজি পরে, আমার মেথোডোলজি আমি যা করছি, যা মানুষজন কইরা গেছে, বিদেশি মানুষজন,
আমি বাংলাদেশি মানুষের হিসাবের কথা বলতেছি না, বিদেশি মানুষজন যা কইরা গেছে তাদের মেথোডোলজিক্যাল রিগর বহুত আছে। আপনার মেথোডোলজিক্যাল রিগরটা এবার দেখান। আপনি যে শর্মিলা বোসের মানে কথা তো সাইড করতেছেন, শর্মিলা বোসের মেথোডোলজিক্যাল রিগরটা আপনি দেখান। অলসো হামিদুর রহমান কমিশন নিয়ে জাস্ট দুইটা নোট, ও যেটা বলতে চেষ্টা করতে মানে বলছিল যে হামিদুর রহমান কমিশন রিপোর্ট ডিক্লাসিফাই করতে হইতেছে। সো হামিদুর রহমান কমিশন রিপোর্ট আসলে ডিক্লাসিফাই কেন করতে হয়েছে, মানে ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে বিচারপতি হামিদুর রহমান, পাকিস্তানের বিচারপতি, 1971 সালে যখন যুদ্ধটা হাইরা গেল পাকিস্তানিরা, তখন তো তারা আসলে খুবই কষ্টের মধ্যে আছে যে তারা হচ্ছে অশিক্ষিত চাষাভুষাদের কাছে যুদ্ধে হেরে গেছে। সো এখন কেমনে এই যুদ্ধে হারলো এটা নিয়ে হচ্ছে একটা রিপোর্ট বানাইতে দিছে হামিদুর রহমানকে। তো হামিদুর রহমান রিপোর্ট বানাইছেন। রিপোর্ট বানায় ওই রিপোর্টের যতগুলো মেইন কপি ছিল, খুব সম্ভবত 8টা মেইন কপি ছিল। প্রত্যেকটা 8টা মেইন কপি হচ্ছে, হ্যাঁ, সো 8টা মেইন কপি হচ্ছে 8 জনের কাছে ছিল। তখন ভুট্টো হচ্ছে ক্ষমতায় ছিলেন। ভুট্টোর কাছে ফাইনাল আমি বলি সো ভুট্টো হচ্ছে কোনো কপি হচ্ছে পাবলিশ করে নাই। ভুট্টো কোনো কপি পাবলিশ না করে পুরো সবগুলো কপি হচ্ছে জ্বালায় দেওয়ার চেষ্টা করছে, ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করছে। একটা কপি শুধুমাত্র ভুট্টোর যে প্রেসিডেন্সিয়াল প্যালেস ওইখানে ছিল। যখন কু হয় ভুট্টোর বিরুদ্ধে, জিয়াউল হক যখন কু করে, তখন হচ্ছে এই রিপোর্ট তার হাতে আসে প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে, এবং সেই রিপোর্টটাকে আরও 2 বছর পরে সেটাকে এডিট করে এবং সিগনিফিক্যান্ট অংশ বাদ দিয়ে যায়। এবং যারা হচ্ছে হামিদুর রহমান, মানে এটা আমরা বলতেছি না, হামিদুর রহমান রিপোর্ট যারা অ্যাকচুয়ালি দেখছে তারাই বলতেছে যে এখান থেকে সিগনিফিক্যান্ট পোর্শন বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে হোলসেল এডিট করা হয়েছে। সেইখানে তখন এই সোর্সটা আসে যে 24,000 মানুষজন মারা গেছে। এবং সেখানে সবচেয়ে বড় যে ঝামেলা সেটা হচ্ছে যে হামিদুর রহমান কমিশন রিপোর্টটা পাকিস্তানে এখনও বিশ্বাসযোগ্য না। অর্থাৎ পাকিস্তানিরা নিজেরা এখনও পর্যন্ত হামিদুর রহমান কমিশন রিপোর্টকে একটা রিলায়েবল মানে সোর্স হিসেবে সাইট করে না। বরং তারা যেটা চিন্তা করার মানে তারা যেটা বলার চেষ্টা করে যে হামিদুর রহমান কমিশন হচ্ছে মানে পাকিস্তানে যে গণতান্ত্রিক একটা আবহ তৈরি না হওয়া এবং পাকিস্তানে এই যে গণহত্যা সম্পর্কিত যে একটা ধোঁয়াশা তৈরি করা হয়েছে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে, সেই মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের ধোঁয়াশাটা ক্রিয়েট করার জন্য হামিদুর রহমান কমিশন খুবই গুরুত্বপূর্ণ একটা, মানে এই রিপোর্টটা ধামাচাপা দেওয়া খুব গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রুমেন্ট ছিল। আরেকটা যেটা আমার এখানে বলা আসছে সেটা হচ্ছে এই নিয়াজি এবং ফরমান আলীর যে কথাগুলো বলা হলো, এখানে আমরা মানে দৈনিক সংগ্রামে যখন আমরা ঘাটছি, মানে একটার সাথে আরেকটা খুবই রিলেটেড। দৈনিক সংগ্রামে যখন আমরা ঘাটছি তখন আমরা বারবার দেখতে পাচ্ছি যে রাজাকারদের শিবির পরিদর্শনে হচ্ছে নিয়াজি গেছে, এরপরে হচ্ছে শান্তি কমিটির মিটিংয়ে হচ্ছে নিয়াজি বক্তৃতা দিতেছে, এরপরে হচ্ছে নিয়াজি নিজে বলতেছে যে এই রাজাকার আলবদর বাহিনী আমরা পাকিস্তানি মিলিটারি কন্ট্রোল করতেছি। এই যে লিঙ্কগুলো আছে পাকিস্তানি মিলিটারির কাছে, এবং আমরা দেখতেছি যে সিগনিফিক্যান্ট মানে সংগ্রামের সোর্সেই সিগনিফিক্যান্ট ফান্ড ট্রান্সফার হইতেছে। যেমন শুধুমাত্র কুষ্টিয়া জেলায় 2 দিনের নোটিসে 10 লাখ টাকা হচ্ছে তখনকার সময় 1971 সালে 10 লাখ টাকা 2 দিনের নোটিসে হচ্ছে খরচ করা হইতেছে শান্তি কমিটির কার্যক্রমের জন্য। অর্থাৎ এই যে বিপুল পরিমাণ টাকা পয়সা ট্রান্সফার করা হয়েছে শান্তি কমিটি এবং রাজাকার বাহিনীর কার্যক্রমের জন্য। একজন রাজাকারের বেতন ছিল 250 টাকা, ঠিক আছে? সেখানে হচ্ছে শুধুমাত্র রংপুর জেলায় 6,000 রাজাকার ছিল। সো আপনি চিন্তা করেন একটা জেলায় যদি 6,000 রাজাকার থাকে, প্রত্যেককে যদি 250 টাকা করে বেতন দেওয়া হয় তখনকার আমলে, তখন মানে এখনকার ক্যালকুলেশনে সেটা কত টাকা হয়? সো এই যে বিশাল একটা মার্সেনারি ফোর্স তারা তৈরি করছে এবং মানে পাকিস্তানি মিলিটারি যেটা ট্রেনিং করছে এবং সেই ফোর্সের উপর ওভারসি করছে, সেটা আসলে ডিনাই করার কোনো ধরনের চান্সেস থাকে না। এইখানে আমাদের আরেকটা যেই পার্টের আমাদের আলোচনা করাটা খুব দরকার সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে আমরা কেন গণযুদ্ধ বলার চেষ্টা করতেছি। এখানে আমাদের যে টেকটা সেটা হচ্ছে যে দেখেন, যখন আমরা জুলাই আগস্টে আন্দোলন করছি, জুলাই আগস্টে আমরা সবাই মাঠে ছিলাম, মিশকাত ছিল, জাহিদ ছিল, আমি ছিলাম। জুলাই আগস্টে যখন আমরা আন্দোলন করছি সবাই কিন্তু একই রোল প্লে করে নাই। কেউ মিছিলের স্লোগান দিচ্ছে, কেউ মিছিলের ফ্রন্ট লাইনে দাঁড়াইছে, কেউ হচ্ছে টিন হাতে নিয়ে গুলির বিরুদ্ধে দাঁড়াইছে, আবার কেউ হচ্ছে আমাদেরকে খাবার দাবার খাওয়াইছে, কেউ হচ্ছে পানি দিছে, কেউ হচ্ছে টাকা পয়সা দিছে। অনেক রিক্সাওয়ালা আছেন যারা হচ্ছে ফ্রিতে মানুষজনকে নিয়ে গেছেন হাসপাতালে। অর্থাৎ এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর কারণ হচ্ছে যে যখন আপনি একটা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেন
যদি একটা জনগোষ্ঠীর সমগ্র অংশ সেই যুদ্ধটা না করে, যুদ্ধে পার্টিসিপেট না করে, তাহলে ওই যুদ্ধটা জেতা কখনো সম্ভব না। এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সেটা আরও অনেক বেশি ট্রু, কারণ খাবার দাবারের যে ব্যাপারটা, ধরেন মুক্তিযোদ্ধাদের খাবার দিতে হবে, আশ্রয় দিতে হবে, তাদেরকে যাতায়াতের ব্যবস্থা দিতে হবে, তাদেরকে ইন্টেলিজেন্স দিতে হবে, এই জিনিসগুলা কিন্তু আসলে বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ করছে যাদের কোনো রেকগনিশন নাই। এবং সেই ক্ষেত্রে নারীরা আছেন, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের আদিবাসীরা কাজ করছেন, এবং শ্রমিক শ্রেণী যারা আমরা পরবর্তীতে দেখছি যে জুলাই আগস্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি মারা গেছে হচ্ছে শ্রমিকরা। এই শ্রমিক এবং ক্ষেত মজুররাও কিন্তু যুদ্ধ করছেন, যাদের হিস্ট্রি আসলে আলটিমেটলি উঠা আসে নাই। সো এইটা নিয়ে আমি একটু কথা বলার জন্য মিশকাতে আহ্বান জানাবো। এইখানে একটা জিনিস একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে শ্রমিকদের যে আন্দোলনটা, মানে এইটা থ্রু আউট দ্য হোল টাইম, মানে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে মোটামুটি যুদ্ধের পর পর্যন্ত পুরো টাইমটাতেই এই জিনিসটা খুবই কি বলে আনডিসকভার্ড, মানে এই পুরো জিনিসটাই খুবই, মানে ওটার কথা আসেই নাই একেবারে। কিন্তু মানে পাকিস্তান আমলেও যখন আইয়ুব বিরোধী আন্দোলনগুলো হয়েছে, যেটা আমি আমার একটু আগেও কথাটাতে বলার চেষ্টা করতেছিলাম, যে তখনও কিন্তু শ্রমিকদেরকে সংগঠিত করার কাজটা হয়েছে। এবং আপনার যেই গণ অভ্যুত্থান হয়েছে 69-এ, কিংবা আপনার যেই ধরেন 68-তে যেই হরতাল শুরু হয়েছে, 29শে ডিসেম্বরে যেই হরতালটা হয়েছে, সেই হরতালেও আপনার ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় জায়গায়, টাঙ্গাইল বলেন মানে মাওলানা ভাসানীর অঞ্চল, কিংবা আপনি তারপরে শিবপুর বলেন, এইসব বিভিন্ন জায়গায় আপনার শ্রমিকদেরকে সংগঠিত করা হয়েছে, শ্রমিকরা আন্দোলন করছে। এবং এই ইতিহাসগুলা, এই নিউজগুলা জাস্ট আসেই নেই। এবং সেম গোস ফর মুক্তিযুদ্ধের সময়টাতে। মুক্তিযুদ্ধের সময় আমরা জানি যে আপনার এরকম বেশ কিছু কি বলে, এরকম বেশ কিছু ঘাঁটি ছিল, এরকম বেশ কিছু জায়গা ছিল যেইখানে আপনার শ্রমিকরা কিংবা সাধারণ যেই জনগণ ছিল, সাধারণ যেই ক্ষেত মজুর, কৃষক, শ্রমিক কিংবা দিনমজুর, এই একদম লোকাল মানুষগুলো, এই লোকাল মানুষগুলো মুক্তিযোদ্ধাদেরকে ইন্টেল দিছে। এই লোকাল মানুষগুলা মানে যেটা করা হয়েছে, মানে গেরিলা ইউনিটগুলো আসলে কিভাবে ফাংশন করছে, গেরিলা ইউনিটগুলো এভাবেই ফাংশন করছে যে যেইখানে আপনার তাদের নিজেদের লোক ছিল না, সেখানে তারা লোকাল লোকজনের সাথে যোগাযোগ করছে, লোকাল লোকজনরা তাদের সাথে কন্ট্যাক্ট করছে, তাদেরকে বিভিন্ন জায়গার সোর্স দিছে যে এই জায়গায় আপনার পাকিস্তান আর্মির এই পজিশন আছে, এই জায়গায় এরকম এরকম সিচুয়েশন। এবং এই কাজগুলো, এবং এই লোকাল লোকগুলা কিন্তু জানতো যে এই গেরিলারা হইতেছে যে বামপন্থী, কিংবা এই গেরিলারা হইতেছে সর্বহারা, এই গেরিলারা হইতেছে যে ইউনিয়ন, এভাবে কিন্তু এরা জানতো এই জিনিসগুলা। এবং এগুলো জানার পরেও এই লোকগুলা কন্টিনিউয়াসলি এদেরকে সাপোর্ট দিয়ে গেছে এবং এদেরকে অ্যাকসেপ্ট করে গেছে, এদেরকে মানে যতভাবে সাহায্য করা সম্ভব করে গেছে। এবং রাজাকারদের বিভিন্ন ইনফরমেশনও কিন্তু এই লোকাল লোকগুলাই আপনার গেরিলা বাহিনীর কাছে পাস করছে। এবং এমনও হয়েছে যে এই লোকাল মানুষগুলাকে রাজাকার বাহিনী, আপনার পাকিস্তানি বাহিনী বিভিন্নভাবে থ্রেট দিতেছে, বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে যে গেরিলাদের ইনফরমেশনগুলো ফাঁস করে দিতে। কিন্তু তারা অনেক, মানে বেশিরভাগ ক্ষেত্রে তারা আসলে ইনফরমেশনগুলো ফাঁস করে নাই। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে একদম চাপের মুখে পড়ে কিংবা টর্চারের শিকার হয়ে, অনেকে প্রলোভনের মুখে পড়ে ইনফরমেশনগুলো লিক করছে, ফাঁস করছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ জনগণ আসলে এই যুদ্ধটাতে এভাবেই পার্টিসিপেট করছে। এবং গেরিলা বাহিনীতে যোগ দিয়ে যুদ্ধ করা, এটা তো আসলে মেনশন করার মতো কিছু না, এটা তো হয়েছে, এটা তো আমরা সবাই জানি। মানে পেয়ারা বাগানের যেই যুদ্ধটা, এই যুদ্ধটার কথা মানে মোটামুটি বাংলাদেশের যেই কয়টা আপনার টেক্সট বুক পড়েন, ইতিহাস বই পড়েন, মানে যেগুলো হইতেছে সাধারণত পড়ানো হয় বা বই, মানে স্কুল, কলেজ, ভার্সিটি সবখানে, এখানে বেশিরভাগ জায়গাতেই এই পেয়ারা বাগানের কথাটা মেনশন নাই, বেতিয়ারার কথা মেনশন নাই। কিন্তু এই জায়গাগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট কিছু ঘটনা। পেয়ারা বাগানের যে হোল্ড রাখা সর্বহারা পার্টির মাধ্যমে, এইটা ছিল মানে ওই সময়ের গেরিলা ট্যাকটিক্সের মধ্যে মানে খুবই মেনশনেবল একটা ট্যাকটিক ছিল এটা। এবং বেতিয়ারার যেই যুদ্ধ, বেতিয়ারার যেখানে হইতেছে আপনার বেশ কমিউনিস্ট যোদ্ধারা শহীদ হয়েছে, এই জিনিসগুলো আসলে আসে নাই। এবং আপনার আমি বামপন্থী বা কমিউনিস্ট রাজনীতির সাথে যুক্ত এই পার্টটা আমি বাদ দিলাম। এই পার্টটা বাদ দিয়ে আমি একদম যে সাধারণ জনগণ, সাধারণ যে নারী, যেই শ্রমিক, যেই আদিবাসী মানুষজন, এদের কথা যদি আমি বলি, মানে এদের যেই অবদান, এই অবদানটা কন্টিনিউয়াসলি কোথাও আসে নাই। এবং যেটার ফলাফল আমরা দেখছি যে এই সময়ে এসে আপনার ডাকসুর যে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, মানে তার জায়গা, তার সে যেই পজিশনটা হোল্ড করতেছে, সেইখানে এরকম কথা আসতেছে যে চাকমারা মুক্তিযুদ্ধে কোনো অবদান রাখে নাই, চাকমাদের কোনো অবদান নাই, বামপন্থীদের কোনো অবদান নাই,
পিকিংপন্থীরা হইতেছে যে যুদ্ধ করে নাই, মানে এই যে আপনার ন্যারেটিভগুলো এখন স্ট্যাবলিশ করার চেষ্টা করা হইতেছে যে মানে এটা আসলে কাদের ন্যারেটিভ? এটা তো আসলে আওয়ামী লীগেরই ন্যারেটিভ যে আওয়ামী লীগ ছাড়া কেউ যুদ্ধটা করে নাই, তাই না? তো মানে এই লোকগুলো তো আসলে আওয়ামী লীগের ন্যারেটিভটাই কেন প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে, এটা হয়তো সেটা খুবই বড় প্রশ্ন। তো এইটাই আর কি ছিল। এবং আরেকটা জিনিস যেটা আমি আসলে মেনশন করবো, যেটা আসলে আমার জাহিদ ভাইয়ের কথা থেকে মনে পড়ছে, বিহারি হত্যার যেই কথাটা, আপনার আওয়ামী লীগের যেই সেনারা ছিল কিংবা যেই মুজিব বাহিনীর যেই লোকজন ছিল, এদের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল। সেটা হইতেছে যে মানে গুরুত্বপূর্ণ কাজ যেদিন এটা তাদেরকে ইনস্ট্রাক্ট করা হয়েছে, ব্যাপারটা ওই রকমও না, কিন্তু তারা এই কাজটা খুবই করছে। সেটা হইতেছে, এক তো বললামই বামপন্থী দেখলেই মারছে, আরেকটা কাজ হইতেছে হরে ধরে অবাঙালি দেখলেই তাদেরকে মেরে ফেলা। এবং আপনার মানে কি পরিমাণ শোভেনিস্টিক চিন্তা ভাবনা, আপনি চিন্তা করেন যে প্রথম যে সংবিধান প্রণয়ন হয়েছে যেখানে এম এন লারমা সাইন করে নাই, ওইখানে বঙ্গবন্ধু মানে শেখ মুজিবুর রহমান হইতেছে যে উনি এম এন লারমাকে বলতেছে যে তোমরা সবাই বাঙালি হয়ে যাও। মানে চাকমাদের যে অবদান বা মারমা মানে আদিবাসীদের যে অবদান, এগুলোও কিন্তু ডাইরেক্ট হইতেছে যে অস্বীকার করে গেছে শেখ মুজিব নিজেই, এবং এরপরে পরবর্তীতে এটারই এখন কনসিকুয়েন্স আমরা আসলে দেখতেছি। তো এইটাই আর কি, যে এটা আসলে কেন গণযুদ্ধ, যেটা আসলে জাওয়াদ ভাই বারবার বলার চেষ্টা করতেছে বা বলতেছে, যে এইখানে আসলে আপনার মানে বাংলাদেশের যারা আসলে বাংলায় কথা বলে না, বাংলাদেশি, তারা আসলে এটাতে মানে খুবই, তাদেরও খুবই গুরুত্বপূর্ণ রোল ছিল। এবং এটাতে বাংলাদেশের একদম যেই মানে চাষাভূষা, যেটাকে আসলে আমরা এটাকে আসলে চাষাভূষার যুদ্ধ বলতেছি, কারণ চাষাভূষারাই এই যুদ্ধটাতে আসলে খুবই মানে হার্ডকোর ভাবে পার্টিসিপেট করছে। এবং তাদের পার্টিসিপেশন ছাড়া আপনি যে ভাটি অঞ্চলের যুদ্ধ, এই যে আপনার চরে চরে যুদ্ধ, কিংবা আপনার যে লোকাল যেই যুদ্ধগুলা, এই যে গেরিলা বাহিনীর যেই জায়গাগুলো কন্ট্রোল করা, এটা কখনোই আপনি করতেই পারতেন না যদি আপনার এই চাষাভূষারা এবং এই লোকাল মানুষগুলো যুদ্ধটাতে পার্টিসিপেট না করতো। এখন মানে মানে তুমি যেটা বলতেছিলে যে বিহারি হরদর হত্যা করার কথা, মানে এই জিনিসটা কিন্তু লাইক খুবই মানে সাদা আর কালো না, ঠিক আছে? মানে জিনিসটা এরকম গেছে যে অনেক বিহারি তারা কিন্তু সর্বহারা পার্টির কমরেড ছিল, যাদেরকে কিনা মুজিব বাহিনী খুন করছে, ঠিক আছে? আবার যদি আর্চার ব্লাডের আমরা টেলিগ্রাম দেখি, ওখানে আমরা দেখবো যে উনি বলতেছে যে আইটেম নাম্বার 8 সম্ভবত, যে পাকিস্তানি বাহিনী 25 মার্চের পর পাকিস্তান বাহিনীর ইয়াতে প্রোটোকলে বিহারিরা হচ্ছে বাঙালি ঘরবাড়ি জ্বালাইতেছে, লুট করতেছে, এবং উনি ওইখানে উল্লেখ করতেছে মার্চ এপ্রিল মাসে দাঁড়ায় যে হচ্ছে বাঙালিরা জাস্ট হইতেছে লেগে মানে এই এমনি যদি চলতে থাকে তাহলে তাছে বাঙালি অবাঙালি সংঘাতটা অনেক ভয়াবহ রক্তক্ষয়ী একটা পর্যায়ে পৌঁছায় যাবে, যেটা কিনা হচ্ছে আমরা যুদ্ধের পর দেখছি যেটা কিনা হয়েছে, ঠিক আছে? অ্যান্ড লাইক জিনিসটা শুধুমাত্র এইরকম না যে হচ্ছে লাইক মানে কাদের বাহিনী বা হচ্ছে কাদেরিয়া বাহিনী বা হচ্ছে হেমায়েত বাহিনী তারা শুধু বিহারি মারছে, ঠিক আছে? বিহারি মারার সাথে সাথে তারা হচ্ছে লাইক বিভিন্ন রকমের যারা ধরো সর্বহারা পার্টির মেম্বার ছিল, সর্বহারা পার্টির মেম্বারদের তো কাদের সিদ্দিকী খুন করছে বিহারি নাম দিয়ে, ঠিক আছে? তো এরকম কাহিনী গেছে, এরকম কাহিনী অনেক গেছে যে হচ্ছে বিহারি নাম দেওয়া হচ্ছে পলিটিক্যাল অপোজিশন যে আছে সেই পলিটিক্যাল অপোজিশনরা খুন করা। হ্যাঁ, সেটাই আসলে এখন আমরা আবার দেখতেছি আর কি। হ্যাঁ সেটাই আর কি, অপোজিশনের নাম দিয়ে মানে একটা জাস্ট ট্যাগ লাগাই দিয়ে অপোজিশনকে খুন করা বা অপোজিশনকে নালিফাই করা, এটা আমরা এখনো দেখতেছি। এবং এটা তখন হয়েছে মানে হ্যাঁ, এটা যেটা জাহিদ ভাই বললো আর কি, যে বিহারি বলতে মানে যারা হয়তো বিহারি না, বিহারি জাতিসত্তার না, কিন্তু তারা হয়তো হইতেছে যে সর্বহারা পার্টি করে কিংবা কোনো বাম রাজনীতি করে, তাদেরকে জাস্ট বিহারি এই কারণে মেরে ফেলা হয়েছে। এবং বিহারি এই কারণেও তো আপনি আসলে কাউকে মারতে পারেন না আর কি, তাই না? হ্যাঁ, মানে উর্দু কথা বলতেছে কিংবা বাংলা বলে না এমন লোকজনকে মানে বিহারি বা ধরেন মানে খুবই সিম্পল ভাষায় বলতে গেলে বাংলায় কথা বলে না এরকম লোকজনকে আসলে আপনার ৭১ পরবর্তী সময়ে কাদেরিয়া বাহিনীর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আমরা মুজিব বাহিনীর যত পার্ট আছে, ঠিক আছে, যারা কিনা ভারতের ট্রেন্ড আওয়ামী লীগের ক্যাডার, তার সবারই একটা বড় পার্ট আছে। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই এখন বাঙালি জাতীয়তাবাদের বিভিন্ন খারাপ দিক নিয়ে বা নেগেটিভ ইনফ্লুয়েন্স নিয়ে এখন কথাবার্তা উঠছে, কিন্তু একেবারে শুরু থেকে বাঙালি জাতীয়তাবাদের এই এক্সট্রিম জায়গাগুলো নিয়ে বা এক্সট্রিম জাতিসত্তা ভিত্তিক যে জায়গাগুলো নিয়ে, সেই জায়গাগুলো নিয়ে কিন্তু বামপন্থীরাই সবার আগে কথা বলা শুরু করছে। আপনি যদি দেখেন শহীদুল্লাহ কায়সার যে বামপন্থী বুদ্ধিজীবী ছিলেন, এটা আমার সার্টিফাই করার কিছু নাই, মানে শহীদুল্লাহ কায়সারের নিজের লেখা পড়লেই সেটা অনেক বেশি প্রতীয়মান হয়। সো
শহীদুল্লাহ কায়সারের লেখা যদি পড়েন 1970 সালে তিনি 70-এর নির্বাচনের আগে লিখতেছেন যে জয় বাংলা স্লোগান দিয়ে আসলে পাকিস্তান আমলে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে শেখ মুজিব বা আওয়ামী লীগ হচ্ছে পরবর্তীতে এই একই ফ্যাসিবাদ কায়েম করবে এবং তা আসলে মানুষের যে মানে অধিকারগুলো পাওয়ার কথা ছিল মানে স্বাধীন বাংলাদেশে বা পাকিস্তানের মধ্যেও আমাদের যে বেসিক হিউম্যান রাইটসগুলো পাওয়ার কথা ছিল সেই হিউম্যান রাইটসগুলো তারা আসলে দিবে না, তারা হচ্ছে জাতিবাদের একটা ধোয়া তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে এবং মানুষকে ভোট নেওয়ার চেষ্টা করতেছে অর্থাৎ। এবং এই জিনিসটা হচ্ছে একেবারে শুরুর থেকেই বামপন্থীরা বলে আসতেছে। যেমন ফর এক্সাম্পল ভাসানী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি যে 1970 সালের নির্বাচনে যান নাই, এটা নিয়েও এখন অনেক মানুষজন হচ্ছে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করতে থাকেন মাওলানা ভাসানীকে। কিন্তু মাওলানা ভাসানী একেবারে শুরুর থেকে বলতেছিলেন যে আমাদের ভোটের আগে ভাত দরকার। ঠিক আছে, আমার 70 সালে আমার প্রায় 1.5 লক্ষ মানুষ মারা গেছে ঘূর্ণিঝড়ে, এই অবস্থার মধ্যে আমি ইলেকশন কিভাবে করব? ঠিক আছে, ওই মানুষগুলোকে তো আগে খাবার দাবারের ব্যবস্থা করে দিতে হবে, তাদেরকে তো আগে পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দিতে হবে। এবং আপনি যদি দেখেন যে মানে মাওলানা ভাসানী এবং শেখ মুজিবের কার্যক্রম যদি আপনি 1971 সালের মার্চ মাসে পাশাপাশি দেখবেন আপনি ডায়ামেট্রিক্যালি অপোজিট দুইটা কার্যক্রম। শেখ মুজিব হচ্ছে ইয়াহিয়া খানের সাথে আলোচনা করতেছেন, ইয়াহিয়া খান হচ্ছে একই সাথে সৈন্য আনতেছেন। শেখ মুজিব কোনো ধরনের সামরিক যুদ্ধের বা কোনো ধরনের সামরিক পদক্ষেপের হচ্ছে কি বলে ওইদিকে আগাইতেছেন না। পাকিস্তানি মিলিটারির যারা বাঙালি সদস্য ছিল তারা শেখ মুজিবের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছেন, শেখ মুজিব তাদেরকেও হেল্প করার চেষ্টা করতেছেন না। কিন্তু অন্যদিকে ভাসানী কি করতেছেন, ভাসানী 1 তারিখ থেকে একেবারে 25 তারিখ পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে ঘুরা জনসভা করতেছেন এবং বলতেছেন যে না, আমাদের এবার যুদ্ধ করা লাগবে, আমাদের এবার পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়া লাগবে। অর্থাৎ এই যে মানে যুদ্ধের একেবারে পটভূমি তৈরি করে দেওয়া এবং 1969 সালের গণ অভ্যুত্থান থেকে একেবারে মানে 2 বছরের গ্রাউন্ড ওয়ার্ক করে ন্যাপ ভাসানী, ন্যাপ মোজাফফর যেভাবে মুক্তিযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে দিয়ে গেছে, সেই ক্ষেত্র প্রস্তুতের গল্পটাও আসলে আমাদের কাছে এখন অনেক বেশি অজানা হয়ে গেছে। কারণ হচ্ছে এই আওয়ামীপন্থী যে ন্যারেটিভগুলো আছে সেই ন্যারেটিভগুলো এত বেশি অন্তঃশ্বাসশূন্য এবং এত বেশি আনইন্টারেস্টিং, এত বেশি মিথ্যা যে এইগুলোর প্রতি আসলে মানুষের তেমন কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু যখন আপনি মানুষের কাছে প্রকৃত ইতিহাসটা নিয়ে যাবেন, যখন আপনি মানুষকে যার যেই জায়গায় যতটুকু সম্মান পাওয়ার কথা এবং যার যেই জায়গায় যতটুকু অবদান আছে সেই অবদানকে যখন আপনি অ্যাকনলেজ করতে পারেন, তখন আসলে মানুষের একটা যুদ্ধের প্রতি বা তার নিজের ইতিহাস ঐতিহ্যের প্রতি একটা ওনারশিপ গড়ে ওঠে, একটা আত্মনিয়োগের ব্যাপার গড়ে ওঠে এবং সেই জায়গায় মানুষ আসলে জিনিসপত্র নিজেকে আপহোল্ড করা শিখে বা নিজের জাতীয়তাকে আপহোল্ড করা শিখে। যখন মুক্তিযুদ্ধের মতো এরকম বড় একটা ঘটনা বাঙালি জাতির ইতিহাসে বা বাংলাদেশ একটা রাষ্ট্রের ইতিহাসে তার যে একেবারে গাঠনিক মুহূর্ত, সেই গাঠনিক মুহূর্তর ঘটনাটা বাদ দিয়ে তো আপনি আসলে ইতিহাস রচনা করতে পারেন না ওই জাতিটার। সো ফর এক্সাম্পল আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক সেক্রেটারি যতই হচ্ছে মুক্তিযুদ্ধের পোস্টে মুক্তিযুদ্ধ কথাটা না লেখেন, কিন্তু মুক্তিযুদ্ধ ছাড়া তো উনি আসলে এই দেশের উদ্ভবকে বিশ্লেষণ করতে পারবেন না। এবং সেখানেও যেই সমস্যাগুলো আছে, মানে তারা ধরেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা বলেন বা এই ধরনের আন্দোলনের দিকে এখন দৃষ্টি ফেরাইতে চান, মুক্তিযুদ্ধের বিকল্প তৈরি করতে চান, একটা বিকল্প হিস্ট্রির বয়ান তৈরি করতে চান। কিন্তু সেই জায়গাতে আসলে আমাদের মানে আরও বেশি অনেক ইনক্লুসিভ এবং হোলিস্টিক একটা অ্যাপ্রোচ নেওয়ার কথা ছিল। আমাদের কথা ছিল যে আমরা সবার যে অবদানগুলো আছে সেই অবদানগুলোকে আমরা স্বীকৃতি দিব। যখন আপনি মানে জিয়াউর রহমান যে স্বাধীনতা স্বীকৃতি মানে ঘোষণা দিছেন 26শে মার্চ 1971 সালে, আপনি যখন সেই স্বীকৃতিটা দেন না তখন যেরকম অপরাধ হয়, ঠিক তেমনি আপনি যখন বলেন যে মৌলানা ভাসানী হচ্ছে মুক্তিযুদ্ধে তেমন কোনো অবদান রাখেন নাই বা বামপন্থীরা মুক্তিযুদ্ধে তেমন কোনো অবদান রাখে নাই, তখনও আসলে মুক্তিযুদ্ধ করে, হ্যাঁ, বা পিকিংপন্থীরা মুক্তিযুদ্ধ করে নাই, চাকমারা মুক্তিযুদ্ধ করে নাই, এই ধরনের কথাবার্তা যখন আপনি বলার চেষ্টা করেন তখনও আসলে ওই একই ধরনের কাজ হয়। অর্থাৎ শেখ মুজিব এবং আওয়ামী লীগ যেই কাজটা করছে যে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে রাখা এবং মুক্তিযুদ্ধকে স্রেফ একটা পণ্য হিসেবে ব্যবহার করা, মুক্তিযুদ্ধকে ক্রিটিক্যালি না দেখা। যেমন আমরা এখানে বলতেছি যে মুক্তিযুদ্ধের সময় বিহারি হত্যা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ধরনের ইনফাইটিং হয়েছে, ঠিক আছে, এক এক মুক্তিযুদ্ধের গ্রুপের মধ্যে স্পেশালি আওয়ামী লীগ এবং মুজিব বাহিনীর সাথে বামপন্থীদের অনেক ধরনের ইনফাইটিং হয়েছে। এই ধরনের ইতিহাসের বিভিন্ন অধ্যায়কে যদি আপনি ক্রিটিক্যালি না দেখেন তাহলে আসলে মানুষের ইতিহাস বোধ বা মানুষের ইতিহাসের যে চেতনা সেটা আসলে তৈরি হয় না এবং মানুষ ইতিহাসকে কিভাবে বুঝতে শিখবে এবং ইতিহাসকে দেখে সে যে তার নিজের শত্রু মিত্র চিহ্নিত করতে শিখবে সেটা আসলে তৈরি হয় না। সো এই কারণে আসলে আমাদের এই প্রদর্শনীটা পুরোটা করার চেষ্টা যে আমাদের এক হচ্ছে আমাদের শত্রু মিত্র কে, দ্বিতীয় হচ্ছে আমাদের যুদ্ধটা কিভাবে শুরু হইলো এবং যুদ্ধটার প্রেক্ষাপট কিভাবে তৈরি হইলো এবং পরবর্তীতে এই যে যুদ্ধের যতগুলো আনফুলফিল্ড প্রমিস ছিল যে আমরা একটা স্বাধীন দেশে থাকবো,
যে দেশে মানুষের মধ্যে সাম্য থাকবে, মানুষ ভাত কাপড়ের মর্যাদা পাবে, মানুষ তার ভোটের অধিকার পাবে, এবং মানুষের যে বেয়ার মিনিমাম বাইচে থাকার জন্য মানবিক মর্যাদা দরকার, সেই মানবিক মর্যাদা রাষ্ট্র তাকে প্রদান করবে। এই পুরা লড়াইটা যারা চালায় গেছে এবং এখন পর্যন্ত যারা চালায় যাচ্ছে, সেই মানে ইতিহাসটা আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এবং সেই ক্ষেত্রে আমরা মানে বিভিন্ন জায়গায় সেটা ভেন্যুতে হোক বা অনলাইনে হোক, আমরা মানুষের অনেক বেশি সাড়া দেখতে পাইছি। এবং আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যতই এই জিনিসগুলোকে মানুষের কাছে যত বেশি সহজলভ্য করে তুলতে পারবো এবং হিস্টোরিক্যাল দলিল নিয়ে সরাসরি তাদের কাছে যাইতে পারবো যে দেখেন ভাই এটা হয়েছে এবং এটার মানে সত্য কথা, এটা ইমপ্রুভ করতে পারবো, তখনই আসলে মানুষজন মুক্তিযুদ্ধকে ওন করতে শিখবে। এবং এখন যে বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধ বিরোধী প্রচারণা বা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার জন্য যেসব প্রচারণা শুরু হয়েছে, সেই সব প্রচারণাকে আসলে আমাদের পক্ষে কাউন্টার করা সম্ভব হবে। সবাইকে প্রদর্শনীটা দেখতে আসার আমন্ত্রণ জানাচ্ছি, আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এতক্ষণের আড্ডা শোনার জন্য। ধন্যবাদ।